বাসর ঘরে একজন পতিতাকে সঙ্গে নিয়ে ঢুকলো দুর্জয়। 15 বছর বয়সী চারুলতা মুখ নিচু করে গুটিসুটি মরে বসেছিল বিছানার এক কোণে, হাতে পায়ে আলতা মাখা, কটকটে লাল রঙের বেনারসিতে নিজের শরীর লুকানোর ব্যর্থ চেষ্টা। দরিদ্র বাবার মৃত্যুর পরের দিনই হুট করে বিয়ে হয়ে গেল তার। ছোট্ট মেয়েটি জানে না ঘরের বউ হয়ে আসার দায়িত্বের ভার ঠিক কতটুকু। চারুলতা জানে আজ তার বাসর, এতে নিজের শরীর ও মন স্বামীর কাছে সঁপে দিতে হয়, এটাই নিয়ম। চারুলতার এক ভাবি বাসর ঘরে ঢোকার আগেই কানে কানে বলে দিয়েছে, তোর বর মানুষ না, খাঁটি হাই না, বুঝলি? যেভাবে কাপড় খুলতে বলবে ঠিক সেভাবেই কাপড় খুলবি, একদম লজ্জা করবি না, নয়তো পরিণতি প্রথম বইয়ের মতো হইব। চারুলতার মায়া ভরা লাজুক মুখের ভয়ের রেখা স্পষ্ট হয়ে উঠেছিল। তিরতির করে কেঁপে উঠেছিল স্নিগ্ধ ঠোঁটজোড়া। তুরজের ঘরটা বেশ ছিমছাম, বিছানার একপাশে কাঁথা মুড়ে রাখা, গাঁদা ফুলে তীব্র সুবাস বাতাসে। দরজার ঘেঁষে শূন্যে দুলছে পিতলের হারিকেন। হঠাৎ দরজা ঠেলে তার আগমন ঘটল, কিন্তু সে একা প্রবেশ করেনি, সঙ্গে এসেছে গ্রামের কুখ্যাত বেশ্যা। চারু অবাক চোখে তাদের দুজনকে একবার দেখল, এরপর নিজেকে আরও গুটিয়ে নিল। তুর্যের শরীর ভর্তি গাঢ় আতরের গন্ধ, সাদা পাঞ্জাবির বিভিন্ন জায়গায় কড়া লাল লিপস্টিকের দাগ। বেশ্যার নাম কলি। চারুলতার চেয়ে বয়সে ঢের বড়, ঠোঁটে সস্তা সিগারেট, চোখে মুখে অদ্ভুত হাসি। এটা তোর বউ? হো হো করে হেসে উঠল কলি। বেশ সুন্দর মুখ তো, একদম কচি প্রজাপতি। সুন্দর মুখ দিয়ে কি হবে, শরীরে মাংস থাকা লাগে, বুঝলি? তুর্জয় তালুকদারের কণ্ঠে কোনো স্বামীসুলভ মাধুর্য খুঁজে পাওয়া গেল না। প্রতিটি কথাই শোনালো জানোয়ারের মতো। তুর্জয়ের কথা শুনে কলি পুনরায় হো হো করে হাসতে লাগলো। রাগে, ঘেন্নায়, লজ্জায় চোখজোড়া নামিয়ে নিল চারুলতা। নয়ন অশ্রুসিক্ত। তুর্জয়ের বয়স প্রায় 30-এর কাছাকাছি পৌঁছেছে। গ্রামের মাতব্বর তালুকদার মশাইয়ের বড় ছেলে। কথায় কথায় মানুষ পিটিয়ে মেরে ফেলা এবারের প্রথা। মাতব্বরের সামনে থানা পুলিশের ব্যবহারও শিশুসুলভ। আগের বউকে নৃশংসভাবে খুন করেছে তুর্জয়। তার অপরাধ ছিল কন্যার সন্তান জন্ম দেওয়া। সেই সন্তানের হদিশও কেউ জানে না। জানতে চাওয়ার মতো দুঃসাহস গ্রামের কারো মাঝে নেই। তুর্জয় তালুকদারের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে অহংকারের সুরে কলিকে বলল, ওর শাড়ি গহনা তুই পরে নে, আজ রাতের জন্য তুই হবি আমার বউ। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করবি, আমি আরেক বোতল মেরে আসি। তুর্জয় ঘর থেকে বেরিয়ে যেতেই কলি চারুলতার দিকে এগিয়ে গেল। মেয়েটিকে দেখে তার বেশ মায়া লাগলো, তবুও গলায় তীক্ষ্ণতা ধরে রেখে বলল, শাড়ি পাল্টে ফেলো মেয়ে। চারুলতা ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কলি অবাক হয়ে জিজ্ঞেস করল, অন্য ঘরে যাচ্ছি শাড়ি পাল্টাতে। পাগল নাকি? আমার সামনেই খোল। আমার শরীরে যা আছে তোরও তাই আছে, তফাৎ শুধু মাংসের পরিমাণে। একথা বলে কলি বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগলো। চারুলতা লজ্জায় নুয়ে গেল। পরক্ষণে মনে পড়ল তুর্জয়ের হুঙ্কার। এক এক করে শাড়ির সেপটিকিন খুলতে লাগলো সে। উন্মুক্ত হয়ে গেল তার সদ্য স্ফীত হওয়া বুক। কলি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সিলিংয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে ফিসফিস করে বলল, এই চাঁদের মতো দেখতে মায়াডার কপাল ফুরাইলা আল্লাহ। কলির দীর্ঘশ্বাস চারুলতার কানে পৌঁছল না। লজ্জায় ভয়ে সে তখন পাথরের মতো শক্ত। সে দ্রুত বেনারসি শাড়িটা শরীর থেকে সরিয়ে ফেলে, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় লজ্জার আব্রু। তার সদ্যস্ফীত বুক উন্মুক্ত হতেই সে দ্রুত অন্য একটি শাড়ি খুঁজতে থাকে। অন্য শাড়ি কই? কলি ততক্ষণে তার ঠোঁটের সিগারেট মেঝেতে ফেলে পা দিয়ে পিষে দেয়। সে ঘরের কোণে ভাঁজ করে রাখা একটি শাড়ি তুলে আনে। শাড়িটা ছিল গাঢ় বেগুনি রঙের, যা দেখে কেমন যেন শীতল অনুভব হয়। এটার পর এটাই তোর জন্য। এটা কার শাড়ি? দেখতে এমন কেন? চারুলতার নিষ্পাপ চোখে কৌতূহল। কলির চোখ মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে শাড়িটা চারুলতার হাতে গুজে দেয়। কার শাড়ি যে জেনে তার কি দরকার? যা দিলাম তাই পর, আর তাড়াতাড়ি কর। সূর্যয় তালুকদারের মেজাজ খারাপ হলে সব কিছুর পরিণতি খারাপ হয়।
চারুলতা আর কোনো কথাই বলল না। সে দ্রুত বেগুনি শাড়িটা পরতে শুরু করে। শাড়ি পরার সময় চারুলতার হাতে কেমন যেন ঠান্ডা অনুভূতি লাগে। শাড়িটা পরতে কলি এক অদ্ভুত দৃষ্টিতে চারুলতাকে দেখল। মাইয়াটা বড় বেশি কচি রে, এমন বাসর তো আমারও কপালে জুটল না কোনোদিন। কলি বিড়বিড় করে নিজেকেই বলে। তারপর সে চারুলতার খুলে রাখা দামি বেনারসি শাড়িটি দ্রুত পরে নেয়, সাথে ভারী গয়নাগুলো। বেনারসি পরে কলিকে বেশ মানায়। সে ঠোঁটে কড়া লিপস্টিক টেনে নিয়ে চারুলতাকে একপাশে ঠেলে দেয়। ওই কোণে দাঁড়া, একদম চুপ থাকবি। তুর্যের মেজাজ খারাপ হতে চললো মনে হচ্ছে। কলি খাটে গিয়ে বসে। চারুলতা তখনও বুঝতে পারে না বাসর রাতে তার সাথে ঠিক কী হতে চলেছে। সে শুধু জানে দুর্জয় তার শাড়িটা কলিকে পরিয়ে দিয়েছে। আর তার হৃদয়ে তখন শত প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সে দ্রুত কাপা হাতে বেনারসি শাড়ির বদলে যে গাঢ় বেগুনি শাড়িটি পরেছে তার আঁচল টেনে শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা করে। ঠিক তখনই মাতালের মতো টলতে টলতে দুর্জয় তালুকদার ঘরে প্রবেশ করে। তার চোখ লাল, ঠোঁটে এক বিকৃত হাসি। ঘরে ঢুকে সে কলিকে দেখে হয়েছে, এতক্ষণে শেষ হলো তোর কাজ? মাথা নিচু করে। হ্যাঁ তুর্যই, তুমি এসো। দুর্জয় খাটের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ চারুলতার দিকে তার চোখ পড়ে। বেগুনি শাড়িতে চারুলতাকে আরও বেশি মায়াবী লাগছে। তার চোখ দুটি ক্রোধে জ্বলে ওঠে। এই মেয়ে, তুই এই বেগুনি শাড়ি কেন পরেছিস? চারুলতা ভয়ে কেঁপে ওঠে, কলি দিদি পড়তে বলল। চিৎকার করে। কলি বলেছে তোর নিজের কোনো বুদ্ধি নেই? এই শাড়িটা তুই কেন পরলি? জানিস না এই শাড়ি কার ছিল? তাড়াতাড়ি সামাল দেওয়ার চেষ্টা করে। তুর্যই শান্ত হও, ও তো জানে না আমি ভুল করে। কলিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তুই চুপ কর। এই শাড়িটা ছিল আমার প্রথম বউ মালতীর, যাকে আমি শেষ করে দিয়েছিলাম। এই শাড়িটা তার লাশের প্রতীক। তুই এটা কেন পরলি? দুর্জয়ের হুঙ্কারে ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। চারুলতার শরীর ভয়ে জমে যায়। সে বুঝতে পারে তার ভাবি কেন বলেছিল দুর্জয় মানুষ নয়, খাঁটি হায়না। মালতীর শাড়ি পরিয়ে দিয়ে কলি আসলে তাকে এক ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছিল। তুই আমাকে অপমান করলি আমার প্রথম বউয়ের শাড়ি পরে। আজ তোর কপালে কি আছে তা আল্লাহ জানেন। দুর্জয় মাতালের মতো চারুলতার দিকে এগিয়ে যায়। চারুলতা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আমায় ছেড়ে দাও, দোহাই তোমার। কিন্তু দুর্জয়ের কানে তখন কোনো মিনতি পৌঁছায় না। তার চোখে শুধু রাগ আর প্রতিশোধের নেশা। সে চারুলতার হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে আসে খাটের কাছে। কলি তখন ভয়ে কাঁপছে, কিন্তু সে জানে দুর্জয়ের রাগের মুখে কথা বলা মানে নিজের জীবন বিপন্ন করা। দুর্জয়ের এই পাগলামুখী চারুলতাকে আরো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে। কলি কি তার পুরনো ভুল সূত্রে চারুলতাকে বাঁচাতে পারবে? দুর্জয়ের উন্মত্ত চিৎকার আর বেগুনি শাড়ির রহস্যে চারুলতার সারা শরীর বরফের মতো শীতল হয়ে যায়। সে বুঝতে পারে এই বাসর ঘর তার জন্য নয়, এক 15 বছরের মেয়ের জন্য নির্ধারিত এক মৃত্যু ফাঁদ। দোহাই লাগে, আমায় কিছু করো না, আমি কিছুই জানি না। চারুলতার আর্তনাদ দুর্জয়ের কানে পৌঁছালো না। মাতাল দুর্জয় হিংস্রভাবে চারুলতার হাত চেপে ধরে টেনে আনে খাটের ঠিক মাঝখানে, যেখানে এক মুহূর্তে তার সমস্ত প্রতিরোধের শক্তি নিস্তেজ হয়ে যায়। জানিস না, জানতে হবে। এই ঘরে আজ তোর স্বামীর অধিকার প্রতিষ্ঠা হবে। তোকে জানতে হবে তুই কার ঘরে এসেছিস। আমার ইচ্ছার বিরুদ্ধে গেলে তোর কি পরিণতি হবে। দুর্জয়ের কণ্ঠস্বর তখন জানত। তার চোখ দুটি ক্রোধে উন্মত্ত। সে চারুলতার নতুন পরা বেগুনি শাড়িটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে দেয়। মালতীর স্মৃতি এবং তার প্রতি তীব্র ঘৃণা সব মিলিয়ে দুর্জয় তখন প্রতিশোধের নেশায় মত্ত। চারুলতা তখন পুরোপুরি বিবস্ত্র। সে দ্রুত কাপা হাতে নিজের বুক ঢাকার চেষ্টা করে। তার চোখ দিয়ে তখন জল নয়, যেন তীব্র অপমান আর আতঙ্ক গড়িয়ে পড়ছে। অন্যদিকে কলি তখন দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে
এই বীভৎস দৃশ্য দেখছে। তার ঠোঁটের সিগারেট আর বিষাদের ফিসফিসানি আজ তাকে কোনো সাহসেই যোগান দিচ্ছে না। মালতীর পরিণতি তার মনে পড়ায় সে ভয়ে কুঁকড়ে যায়। তুর্য, ওকে ছেড়ে দে, ও তো কচি মেয়ে, ওকে মেরো না। তুর্জয় কলির দিকে এক মুহূর্ত তাকায়। তার চোখে তখন এমন ঘৃণা যা কলিকে মুহূর্তেই স্তব্ধ করে দেয়। সে বুঝে যায় এই মুহূর্তে কথা বলা তার নিজের জীবনকেও বিপন্ন করবে। তুই এখানে কেন? তুই কি ওর মতো হতে চাস? যা, বাইরে যা। আজ রাতে আমি তোর সাথে থাকবো না। কলি ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখে তখন নিজের জীবনের ব্যর্থতা আর চারুলতার জন্য এক গভীর করুণা। সে দরজা টেনে বন্ধ করে দেয়। বাসর করে একসাথে তুর্জয় আর ভয়ঙ্কর আতঙ্কে জমে যাওয়া চারুলতা। তুর্জয় চারুলতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে কোনো কামুকতা নেই, আছে শুধু এক নিষ্ঠুর অধিকার বোধ। সে চারুলতার স্তন স্ফীত হওয়া দেখে যেন আরও বেশি রেগে যায়। শরীরে মাংস আছে তাহলে? এখন মনে হচ্ছে যা, তুই আমার সন্তানের মা হবি। তোর যদি মেয়ে হয়, তোর যদি আমার প্রথম বউয়ের মতো মেয়ে হয়। তুর্জয় যেন মালতীর স্মৃতি ও তার ক্রোধে আচ্ছন্ন। সে চারুলতার কচি শরীরটাকে আরও হিংস্রভাবে আঁকড়ে ধরে। চারুলতার শরীর তখন যন্ত্রণায় মোচড় দিয়ে ওঠে। 15 বছরের এই বালিকা তখনও জানে না তার সাথে ঠিক কী ঘটছে। সে শুধু চিৎকার করতে চায়। আমায় ছেড়ে দাও, লাগছে। চারুলতার ক্ষীণ চিৎকার তুর্জয়ের কানে পৌঁছায় না। সে তখন উন্মত্ত হায়নার মতো নিজের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যস্ত। তুর্জয়ের নিষ্ঠুরতায় চারুলতার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। তার হাতে পায়ে আলতা মাখা সদ্য বধূর শ্বাস তখনও লেপ্টে আছে, কিন্তু তার পবিত্র বাসর ঘর কুলসিত হয়ে যায়। যন্ত্রণায় চারুলতা জ্ঞান হারায়। কিছুক্ষণ পর তুর্জয় তাকে খাটের উপর ছুঁড়ে ফেলে দেয়। নিজের কাজ শেষ করে সে মাতাল হয়ে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে পড়ে থাকে বিবস্ত্র অচেতন চারুলতা। তার সারা শরীরে আলতার পাশে লেগে আছে রক্তের দাগ। তীব্র গাঁদা ফুলের সুবাস আর পিতলের হারিকেনের মৃদু আলোয় দৃশ্যটা আরও করুণ হয়ে ওঠে। মালতীর বেগুনি শাড়িটা তখনও ঘরের মেঝেতে পড়ে, যেন তার নীরব অভিশাপ। বাসর রাতের শুভক্ষণ মুহূর্তেই পরিণত হয় এক বর্বরচিত নরকে। অজ্ঞান চারুলতার এই ভয়ঙ্কর পরিণতির পর তার জীবনে কি অপেক্ষা করছে? এই নৃশংসতার পর তুর্জয়ের প্রতিক্রিয়া কি হবে? মাতাল তুর্জয় তালুকদার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বাসর ঘরে নেমে আসে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। ঘরে তখন পড়ে আছে শুধু বিবস্ত্র অচেতন চারুলতা। তার কচি শরীর থেকে রক্তক্ষরণ তখনও বন্ধ হয়নি। গাঁদা ফুলের তীব্র সুবাস আর লাশের শাড়ির বেগুনি রঙের প্রতীকী ঘৃণা মিশে বাসর ঘরকে এক শীতল বিভীষিকায় পরিণত করেছে। চারুলতা জ্ঞান হারিয়েছে যন্ত্রণায়, কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলছে ধীর গতিতে। তার ঠোঁটের মৃদু কাঁপন আর মুখমণ্ডলের ফ্যাকাশে ভাব দেখে বোঝা যায় এই বাসরা তার কাছে শরীর ও মনের এক চরম মৃত্যু নিয়ে এসেছে। ভোর হওয়ার তখনও অনেক দেরি। হঠাৎই দরজা সামান্য ফাঁক করে উকি দেয় কলি। তার চোখে ভয়, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক গভীর মমতা। সে জানে এই বাসর ঘরের পরিণতি কি হতে পারে। কলি ঘরে প্রবেশ করে। মেঝেতে তুর্জয়ের ফেলে যাওয়া ছেঁড়া শাড়ি আর চারুলতার বিবস্ত্র অচেতন দেহ দেখে তার চোখে জল আসে। ফিসফিস করে, তুই কি প্রতিশোধ নিলি? এই কচি মায়াডারে তুই মুক্তি দিলি না? কলি দ্রুত চারুলতার কাছে যায়। তার হাত দিয়ে চারুলতার শরীরের রক্ত মুছে দিতে চেষ্টা করে। মালতীর বেগুনি শাড়িটা তখনও মেঝেতে পড়ে আছে। কলি দ্রুত শাড়িটা তুলে নেয় এবং চারুলতার শরীরে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ওঠ বোন, চোখ খোল, তুর্জয় আবার ফিরে আসতে পারে। কলি স্পর্শে চারুলতার জ্ঞান ফেরে না। তার শরীর তখনও শীতল। কলি তখন নিজের বেনারসি শাড়িটা দ্রুত খুলে ফেলে এবং চারুলতার গায়ে জড়িয়ে দেয়। আমার এই কলঙ্কের কাপড় তোর সতীত্বে ডাকুক। এরপর সে চারুলতার ছিটকে পড়া কচি শরীরটা কোলে তুলে নেয়। চারুলতার শরীর তখন জ্বরে পড়ছে। কলি জানে এই অবস্থায় তাকে ঘরে রাখা মানে আরেকবার তুর্জয়ের হিংস্রতার মুখে ফেলা। সে দ্রুত চারুলতাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখন থমথমে আঁধার। কলি চারুলতাকে নিয়ে বাড়ির পেছনের দিকের একটা পরিত্যক্ত ঘরে আসে। ঘরটি পুরনো জিনিসপত্র আর আবর্জনায় ভরা।
কলি চারুলতাকে একটি ছেঁড়া কাঁথার উপর শুইয়ে দেয় এবং নিজের বেনারসের শাড়ির খানিকটা ছিঁড়ে জল দিয়ে ভিজিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। তোর এই বাসর আমারে তোর মা বানাইলো রে মাইয়া। কলি চারুলতার পাশে বসে থাকে। সারা রাত তার বুকে তখন এক অদ্ভুত যন্ত্রণা, নিজের জীবনের ব্যর্থতা আর চারুলতার জন্য করুণা। সে জানে সকালে এই ঘটনা জানাজানি হলে তারও বিপদ হতে পারে, কিন্তু সে চারুলতাকে বাঁচাতে বদ্ধপরিকর। ভোরের আলো ফুটতে শুরু করলেই চারুলতার জ্ঞান ফেরে। চোখ খুলে সে দেখতে পায় কলিকে। চারুলতার মায়া ভরা চোখে তখন ভয় নয়, এক গভীর শূন্যতা। দিদি, আমার কি সব শেষ হয়ে গেল? চারুলতা ক্ষীণ কণ্ঠস্বর শুনে কলি চোখ থেকে জল মুছে ফেলে। সে চারুলতার হাত ধরে সান্ত্বনা দেয়। না মা, তোর সব শেষ হয়নি, নতুন করে শুরু হলো। তুই বেঁচে আছিস, এটাই সব। কিন্তু চারুলতার চোখের শূন্যতা জানান দেয় তার কাছে বেঁচে থাকাটা এখন এক ভয়াবহ বোঝা। যে স্বামী তাকে প্রথম রাতে এইভাবে লাঞ্ছিত করলো, সেই স্বামীর ঘরে সে কিভাবে থাকবে? বাসর রাতের এই নিষ্ঠুর স্মৃতি তার 15 বছরের জীবনে এক গভীর কালো দাগ রেখে গেল। তুর্জয় কি চারুলতাকে খুঁজতে শুরু করবে? এই ঘটনার পর চারুলতার শ্বশুরবাড়ির লোকজনের প্রতিক্রিয়া কি হবে? কলি কি চারুলতাকে এই শ্বশুরবাড়ি থেকে মুক্ত করতে পারবে? ভোরের প্রথম আলো যখন তালুকদার বাড়িতে প্রবেশ করলো, তখনও চিলেকোঠার মতো পরিত্যক্ত ঘরটিতে কলি চারুলতাকে আগলে বসে আছে। চারুলতার সারা শরীর ব্যথা করছে, কিন্তু তার মনের যন্ত্রণা তার চেয়েও বেশি তীব্র। দিদি, আমি এখন কোথায় যাব? আমার বাবা তো নেই। যাবি? তুই কোথাও যাবি না। তুই এই তালুকদারের বাড়ির বউ। তুর্জয় তোর গায়ে হাত দিয়েছে, তার বিচার আমি করব। বিচার? কে করবে বিচার? তোমার সামনেই তো সে আমাকে। দীর্ঘশ্বাস ফেলে জানি না মা, কিন্তু ভয় ফেলে চলবে না। দেখবি তোর শ্বশুর মশাই কি করে। কলি চারুলতাকে সান্ত্বনা দিলেও তার নিজের মনে সন্দেহ ছিল। গ্রামের মাতব্বর তালুকদার মশাই তার নিজের ছেলের অপরাধকে কি সত্যি বিচার করবেন? ঠিক তখনই তালুকদার বাড়ির মূল বৈঠকখানায় শুরু হলো তুমুল হট্টগোল। তুর্জয় ঘুম থেকে উঠে দেখে বাসর ঘরে চারুলতা নেই। মালতীর বেগুনি শাড়িটা মেঝেতে ছেঁড়া অবস্থায় পড়ে আছে, কিন্তু তার বউ নেই। চিৎকার করে মালতী, মানে চারু, কোথায় গেলি তুই? তুর্জয়ের চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। তুর্জয়ের বাবা তালুকদার মশাই দ্রুত বাসর ঘরে প্রবেশ করেন। চারুলতার বিবস্ত্র হওয়ার চিহ্ন, ছেঁড়া শাড়ি আর রক্তের ছিটে দেখে তিনি সবকিছু বুঝতে পারেন। তার মুখ ক্রোধে কঠিন হয়ে ওঠে, কিন্তু তার ক্রোধ তুর্জয়ের প্রতি নয়, তার বংশের ইজ্জত হারানোর ভয়ে। চিৎকার করে কি করছিস তুই? ইজ্জত ডুবালি? কালকে তাকে বউ করার নাম, সে আজ সকালে নিখোঁজ। সবাই কি বলবে? মাতারের ঘোর এখনো কাটেনি তুর্জয়ের। নিখোঁজ? আমি জানি না। ওই বেগুনি শাড়ি পরায় আমি ওকে মেরেছি, মানে সাজা দিয়েছি। কলি কোথায়? কলিকে ধরো। কলির নাম শুনে সবাই বুঝতে পারে কলির কাছেই চাবি আছে। কাজের লোক ছুটল কলিকে খুঁজতে। কিছুক্ষণ পর তারা পরিত্যক্ত ঘরটি থেকে কলি ও চারুলতাকে খুঁজে বের করে। হিংস্র দৃষ্টিতে কলিকে দেখে। ব্যাস, তুই আমার বাড়ির বউকে কোথায় লুকিয়ে রেখেছিলি? তোর এত বড় সাহস! সাহস করে চারুলতাকে আড়াল করে। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। তোমার ছেলে ওকে মানুষ কি এমন করে? চিৎকার করে চুপ কর। তোর মতো নোংরামে আমাদের বাড়ির বউ সম্মান বুঝবি না। তালুকদার মশাই দ্রুত চারুলতাকে টেনে নিয়ে যেতে চান। চারুলতা ভয়ে কুঁকড়ে যায়। না, আমাকে ওর কাছে নিয়ে যেও না। তার আর্তনাদ শুনেও তালুকদার মশাইয়ের মনে কোনো দয়া জাগে না। তিনি চারুলতার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে শুরু করেন। কলি তখনও প্রতিবাদ করতে চায়। অন্যায়, এটা অন্যায় হচ্ছে। তুর্জয় ওকে খুন করতে চেয়েছিল, এটার বিচার চাই আমি। কাজের লোকেদের উদ্দেশ্যে এই দেশটাকে ধরো, একে গ্রাম ছাড়া করো। এর জন্য আমার ছেলের মাথা বিগড়েছে। কলিকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। অসহায় চারুলতা বাবার মৃত্যু ও স্বামীর বর্বরতায় শোকাহত হলেও শেষবারের মতো কলির দিকে তাকিয়ে থাকে। কলি তার চোখের জল মুছে চারুলতাকে সান্ত্বনা দেওয়ার শেষ চেষ্টা করে। চারুলতাকে জোর করে তার বাসর ঘরে ফিরিয়ে আনা হয়। কঠোর কণ্ঠে শোনো বৌমা, আজ থেকে তুমি এ করে সব বলে দেবে, কাউকে কিছু বলবে না। যদি কোনো কথা গ্রামের লোক জানতে পারে
তাহলে তোমার পরিণতি তোমার আগের সতীন চেয়েও খারাপ হবে। তালুকদার মশাইয়ের এই হুমকি চারুলতার জীবনকে এক অনিশ্চিত কারাগারে নিক্ষেপ করলো। এই নৃশংসতার বিচার হলো না, বরং সত্যকে চাপা দেওয়া হলো জোর আর অপমানের মাধ্যমে। চারুলতার 15 বছরের জীবন তখন এক নীরব বন্দিদশা। তালুকদার মশাইয়ের কঠোর হুমকিতে চারুলতা যেন আরও একবার ভেঙে পড়ল। সে বুঝতে পারল এই বাড়িতে তার কোনো বিচার হবে না, কোনো মুক্তির পথ নেই। তার বাবার মৃত্যুর পর যে আশ্রয় সে খুঁজেছিল সেটি এখন তার জন্য এক কারাগার। কলি তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেও আজ গ্রাম ছাড়া। চারুলতাকে বাধ্য হয়ে বাসর ঘরে ফিরতে হলো। তার সারা শরীরে তখনও যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার ভয়াবহ মনের যন্ত্রণার কাছে শারীরিক ব্যথা কিছুই না। তালুকদার বাড়ির কড়া পাহারায় সে কোনো কথা বাইরে বলতে পারল না। ধীরে ধীরে চারুলতা তার নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। সে নীরবতা বেছে নেয়। সে জানে প্রতিবাদ মানে মালতীর মতো করুণ পরিণতি। চারুলতা এখন ঘরের বউ নয়, এক নীরব দাসী। প্রথম কয়েকদিন চারুলতা বিছানা ছেড়ে উঠতে পারেনি। তার শাশুড়ি, যিনি ছেলের অত্যাচারের কথা জানতেন, তিনিও পুত্রস্নেহে অন্ধ হয়ে রইলেন। তিনি চারুলতাকে একটিবারও সান্ত্বনা দিলেন না, বরং তাকে দ্রুত সুস্থ হয়ে বাড়ির কাজ করার নির্দেশ দিলেন। এমন ন্যাকামে তো দেখিনি, একটু শরীর খারাপ হলে বিছানায় পড়ে থাকা। ওঠো, বাড়ির এত কাজ পড়ে আছে। চারুলতা ফ্যাকাশে মুখে উঠে দাঁড়ায়। তার কচি হাতে ভারী কলসির জল তোলা, গরুর খাবার দেওয়া আর বাড়ির সমস্ত কাজ করা শুরু হয়। তার বয়স 15, কিন্তু তার উপর চেপে বসা জীবনের ভার যেন 25-এর এক পরিশ্রান্ত নারীর। তুর্জয় তালুকদারও তখন অন্যরকম। তার বাসর রাতের হিংস্রতা এখন এক অদ্ভুত নীরবতায় ঢাকা। সে চারুলতার দিকে তাকায়, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক গভীর ঔদাসীন্য। সে চারুলতার সামনে আসে, কিন্তু কোনো কথা বলে না। চারুলতার কাছে এই নীরবতাও এক ধরনের অত্যাচার। আমাকে কেন এভাবে মারলেন? কেন? চারুলতা মনে মনে প্রশ্ন করে, কিন্তু মুখে কোনো শব্দ ফোটে না। সে জানে এই প্রশ্নের উত্তর তার জন্য আরও বড় শাস্তি নিয়ে আসতে পারে। তাই সে নিজেকে গুটিয়ে নেয়। সে ঠিক করে সে কারো দিকে তাকাবে না, কারো সাথে কথা বলবে না, শুধু যন্ত্রের মতো বাড়ির কাজ করে যাবে। গ্রামের লোক যখন চারুলতাকে দেখতে আসে, তখন সে হাসি মুখে তাদের সামনে যায়। তার ভেতরের সমস্ত কষ্ট আর ভয়কে চাপা দিয়ে সে এক সুন্দর বধূর অভিনয় করে। বৌমা, তোমার শরীর এখন কেমন? বর খুব ভালোবাসে তো? কৃত্রিম হাসি হেসে। হ্যাঁ, খুব ভালো আছি, খুব ভালোবাসে আমাকে। চারুলতার এই অভিনয়ে তার শ্বশুরমশাই এবং শাশুড়ির মুখ রক্ষা করে। তারা সন্তুষ্ট হন। চারুলতা বুঝতে পারে এই বাড়িতে টিকে থাকতে হলে তাকে একজন নিখুঁত বাদ্য বইয়ের অভিনয় করে যেতে হবে। তুর্জয় তার দিকে তাকিয়ে থাকে। চারুলতার এই মানিয়ে নেওয়া, তার এই নীরবতা তুর্জয়ের মনে কোনো অনুশোচনা জাগায় না, বরং তাকে আরও বেশি ক্ষমতাবান করে তোলে। তুর্জয়ের অত্যাচার হয়তো শারীরিক দিক থেকে থেমেছে, কিন্তু মানসিক অত্যাচার শুরু হয়েছে। প্রতি রাতে তুর্জয় নেশা করে ঘরে ফেরে, কিন্তু চারুলতার দিকে ফিরেও তাকায় না। সে তার পাশে খাটে ঘুমিয়ে পড়ে। চারুলতার কাছে তার স্বামীর এই উপেক্ষা, এই নীরবতা তার শারীরিক আঘাতের চেয়েও বেশি যন্ত্রণার মনে হয়। এই নীরবতা তার লাঞ্ছনাকে আরও বেশি বৈধতা দেয়। চারুলতা তার নতুন জীবনে নীরবতা আর পরিশ্রমে নিজেকে ডুবিয়ে রাখেন। তুর্জয়ের নীরব উপেক্ষা এবং শ্বশুর শাশুড়ির করা নজরদারির মধ্যে সে যেন এক জীবন্ত পুতুল। তার 15 বছরের জীবন এখন শুধুই টিকে থাকার সংগ্রাম, কিন্তু এই নীরব কারাগারেও একসময় আশার আলো দেখা যায়। তালুকদার মশাইয়ের ছোট ছেলে দুর্জয়। দুর্জয়ের ছোট ভাই হলেও দুর্জয়ের স্বভাব তার বড় ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। সে শান্ত, শিক্ষিত এবং মানবিক। সে বছর 2 আগে শহরে বিয়ে করে তার স্ত্রী নিশাকে নিয়ে এসেছিল, কিন্তু দুর্জয়ের অত্যাচারের ভয়ে দুর্জয় কখনো মুখ ফুটে কিছু বলতে পারত না। নিশা দুর্জয়ের ছোট ভাইয়ের বউ। চারুলতার চেয়ে বয়সে সামান্য বড়। সে শহরে বড় হয়েছে, মনটা তার সরল ও উদার। নিশা প্রথম থেকে চারুলতার নীরবতা এবং ফ্যাকাশে মুখ দেখে তার কষ্ট বুঝতে পারত, কিন্তু এই বাড়িতে কেউ মুখ খুলে তার পরিণতি ভয়াবহ হতে পারে, তাই সেও চুপ থাকত। একদিন সকালে শাশুড়ির কঠোর নির্দেশে চারুলতা একাই পুকুর থেকে জল আনতে যাচ্ছিল। তার হাতে ভারী কলসি, শরীর তার ক্লান্ত। পথের মাঝে হঠাৎ তার পা পিছলে যায়, কলসি থেকে জল ছলকে পড়ে। চারুলতাও মাটিতে পড়ে আঘাত পায়। ক্ষীণ আর্তনাদ করে চারু। উফ! সেই সময় নিশা সেখানে আসে।
চারুলতাকে পড়ে যেতে দেখে নিশা দ্রুত এগিয়ে আসে। তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু সহানুভূতি। আরে কি হলো চারু, সাবধানে হাঁটতে পারো না? নিশা দ্রুত চারুলতাকে টেনে তোলে। চারুলতার হাঁটুতে আঘাত লেগে রক্ত বেরোচ্ছিল। নিশা তার আঁচল ছিঁড়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। এত ব্যথা পেয়েছিস? তুই তো একা এত ভারী কলসি তুলতে পারবি না, কেন এত কষ্ট করিস? ধীর কণ্ঠে মা, শাশুড়ি মা বলেছেন একা আনতেই হবে। চারুলতার চোখে জল, কিন্তু সে চোখের জল ফেলতে পারছে না। নিশা চারুলতার হাতে হাত রাখে। তাদের চোখে চোখে নীরবে এক বোঝাপড়া হয়। তুই ভয় পাস না, আজ থেকে আমি তোর সাথে কাজ করব। একসাথে কাজ করলে শাশুড়ি মা কিচ্ছু বলতে পারবে না। আর তোর শরীরে এত শক্তি নেই, তুই একা এত ভার নিতে পারবি না। চারুলতা অবাক হয়ে নিশার দিকে তাকায়। এই বাড়িতে এই প্রথম কেউ তার কষ্ট বুঝতে পারল। নিশার চোখে সে কোনো ঘৃণা দেখল না, দেখল শুধু বন্ধুত্বের আহ্বান। কাপা কণ্ঠে দিদি মানে ভাবি আপনি? আমাকে তুই দিদি বলে ডাকবি। আর শোন, তুই একা থাকিস না, যা ঘটেছে তা ভুলে যা। তুই আমার সাথে কথা বলবি, তোর মনে কোনো কষ্ট থাকলে আমাকে বলবি। এই বাড়িতে আমিই তোর বন্ধু। নিশা জল ভরা কলসিটা চারুলতার হাত থেকে নিয়ে নেয়। দুজনে একসাথে বাড়ির দিকে হাঁটে। চারুলতার হৃদয়ে এই প্রথম এক নতুন আশা জন্ম নেয়। নিশা তার জীবনের একাকিত্ব আর নীরব অত্যাচারের মাঝে এক মুক্তির নিঃশ্বাস হয়ে আসে। তার নতুন বন্ধুত্বের হাত ধরে চারুলতা হয়তো তার কষ্টের কথা বলতে পারবে, আর এই কষ্টের ভার কিছুটা হালকা হবে। নিশার বন্ধুত্বের হাত চারুলতার জীবনে নতুন ভরসা আনলেও তার মূল সংগ্রাম ছিল তালুকদার বাড়িতে মানিয়ে চলার। তার সামনে এখন দুটি পথ, হয় মালতীর মতো নৃশংস পরিণতি বরণ করা, নয়তো নিখুঁত বধূর অভিনয় করে টিকে থাকা। চারুলতা দ্বিতীয় পথ চিপেছে নেয়, যা আসলে এক দুর্ভেদ্য চেষ্টা। চারুলতা এখন আর প্রতিবাদ করে না। শাশুড়ির প্রতিটি কঠিন বাক্য সে নীরবে হজম করে নেয়। কাজের সময় তার ক্লান্তি বা শারীরিক অসুস্থতা কোনোটাই সে প্রকাশ করে না। 15 বছরের শরীরে সে যেন এক অভিজ্ঞ গৃহিণীর মতো কঠিন পরিশ্রম করতে শুরু করে। নিশাকে ফিসফিস করে আমাকে টিকতে হবে দিদি। বাবার ঘর নেই, কোথাও যাওয়ার পথ নেই, আমার শরীর ভঙ্গুর, তবু আমি এই বাড়িতে থাকবো। চিন্তিত স্বরে কিন্তু কেন চারু? তোর জয় তোকে। নিশাকে থামিয়ে দিয়ে দুর্জয় আমার স্বামী, আর এই বাড়ি আমার নিয়তি। আমি শুধু জানি আমি যেন কোনো ভুল না করি, কোনো কথা যেন ভুল করে মুখ থেকে না বের হয়। চারুলতার এই নীরব মানিয়ে নেওয়া বাড়ির সবার চোখে সন্তুষ্টি এনে দেয়। শাশুড়ি তাকে নিয়ে আর খোটা দেয় না, কারণ চারুলতা এখন তাদের সমস্ত কাজের ভার নিজের কাঁধে নিয়েছে। শ্বশুরমশাইও চারুলতার নম্রতা দেখে খুশি হন। তার মনে হয় এই মেয়েটিকে দিয়ে তার বংশের মান সম্মান রক্ষা হবে। কিন্তু এই মানিয়ে নেওয়ার সবচেয়ে কঠিন দিক ছিল দুর্জয় নীরবতা। দুর্জয় প্রায় প্রতিদিন নেশা করে গভীর রাতে ফেরে। সে খাটে শুয়ে পড়ে, কিন্তু চারুলতার দিকে ফিরেও তাকায় না। চারুলতাও তার নীরবতা মেনে নেয়, কারণ সে জানে তার নীরবতা তার লাঞ্ছনার চেয়েও কম ভয়ঙ্কর। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, চারুলতা তখন খাটের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকে। তার চোখ খোলা। সে তখন তার মায়ের কথা ভাবে, বাবার কথা ভাবে, ভাবে তার সেই হারানো জীবনের কথা। নীরবে বলে, আমার কি এই জীবনই প্রাপ্য ছিল? এই নীরব রাতে তার একাকিত্ব আর লাঞ্ছনা তাকে আরও বেশি গ্রাস করে। কিন্তু সকালে উঠে সে আবার হাসি মুখে কাজে লেগে যায়। তার জীবনের এই অভিনয় তাকে দিনে দিনে শক্ত করে তোলে। সে বুঝতে পারে এই বাড়িতে বেঁচে থাকতে হলে তার কোমল মনটাকে পাথর বানাতে হবে। একদিন দুর্জয় ছোটজা রিসার স্বামী চারুলতার এই নীরব পরিশ্রম লক্ষ্য করে। সে অবাক হয় যে এই মেয়েটি এত কষ্ট সত্ত্বেও কখনো মুখ ফুটে কিছুই বলে না। নিশাকে ফিসফিস করে, চারুর কত কষ্ট, দুর্জয় কেন ওকে এমন করে? দীর্ঘশ্বাস ফেলে চুপ কর, তুই কিচ্ছু করতে পারবি না। ও বাবা নেই, কেউ নেই, ও শুধু মানিয়ে নিচ্ছে, এটাই ওর বাঁচার পথ। নিশার কথা শুনে দুর্জয় চুপ হয়ে যায়। চারুলতা তার শ্বশুরবাড়িতে মানিয়ে চলার এক প্রবল চেষ্টা চালায়। সে বাইরের দিক থেকে হয়তো জয়ী হয়, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মা প্রতিদিন ক্ষয় হতে থাকে। তবুও সে থামে না। তার সামনে কেবল একটি লক্ষ্য, মানিয়ে নিয়ে টিকে থাকা। চারুলতার নীরব মানিয়ে নেওয়ার কৌশল তালুকদার বাড়ির সবার মনে শান্তি এনে দিলেও দুর্জয়ের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা সৃষ্টি করে। চারুলতা এখন আর তার দিকে ঘৃণা বা ভয়ের চোখে তাকায় না।
সে যেন এক ছায়া, যে নিখুঁতভাবে সব কাজ করে, কিন্তু যার ভেতরে কোনো প্রাণ নেই। তুর্যের নীরব উপেক্ষা এখন আর চারুলতাকে কষ্ট দেয় না, বরং এই উপেক্ষা যেন চারুলতার জন্য এক ধরনের স্বাধীনতা। একদিন রাতে তুর্যের যথারীতি নেশা করে ঘরে ফেরে খাটে শুয়ে পড়ে সে। চারুলতা তখনও জেগে মেঝেতে মাদুর পেতে শুয়েছিল। তুর্যের ঘুমের করে হঠাৎ চারুলতার নাম ধরে ডাকে অস্পষ্ট স্বরে। মালতী, তুই? না, তুই চারু। চারুলতা নড়ে না। সে জানে নেশার ঘরে তুর্যয় কি বলছে তার কোনো ঠিক নেই, কিন্তু তুর্যের কণ্ঠস্বরে এক গভীর বিষাদ চারুলতাকে প্রথমবার স্পর্শ করে। পরদিন সকালে তুর্যয় ঘুম থেকে ওঠে। তার মাথা তখনও ভার। সে চোখ খুলে দেখে চারুলতা ঘরের কাজ করছে। চারুলতার দিকে তার চোখ যায়। 15 বছরের এই বালিকা গত কয়েক মাসে যেন আরো রোগা হয়ে গেছে। তার হাতে পায়ে কঠোর পরিশ্রমের দাগ। ধীরে, তোর তোর কাল রাতে লেগেছিল? না। তুর্যের এই প্রশ্ন শুনে চারুলতা চমকে ওঠে। সে এমন প্রশ্ন আশা করেনি। চারুলতা মাথা নিচু করে ধীর কণ্ঠে বিছানায় উঠে বসে। তুই কেন মেঝেতে ঘুমাস? খাটে শুবি না? চারুলতা এবারও নীরব। সে উত্তর দেয় না, কারণ সে জানে গত কয়েক মাস ধরে তুর্যয়ের নীরব উপেক্ষা তাকে এই অভ্যাস শিখিয়েছে। তুর্যয়ের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। তা ঘৃণা নয়, বিরক্তিও নয়, যেন এক ধরনের শূন্যতা। বিরক্ত হয়ে তোর সাথে কথা বললে তুই উত্তর দিস না কেন? চারুলতা দ্রুত রান্নাঘরের দিকে যেতে শুরু করে, কিন্তু তুর্জয় তার হাত ধরে ফেলে। চারুলতা চমকে ওঠে। তার পুরনো ভয়ে ফিরে আসে। কাপা কণ্ঠে কি হয়েছে? আমি আমি কাজ করছি। চারুলতার হাত ধরে শোন, তোকে আর অভিনয় করতে হবে না। তুই এত নিখুঁত বউ সাজিস কেন? তুই আমার প্রথম বউয়ের মতো হতে চাস? তুর্যের কথায় চারুলতার চোখ ভরে ওঠে। সে বুঝতে পারে তার এই নীরব মানিয়ে নেওয়া তুর্জয়কে আরও বেশি অস্থির করেছে। তুর্জয় তার প্রথম স্ত্রীকে মেরেছিল কারণ সে প্রতিবাদ করেছিল। আর চারুলতা নীরব, তাই তুর্জয় তার উপর রাগ করতে পারছে না। তুই আমাকে ঘৃণা করিস না? তোর প্রথম রাতে যা করেছিলাম তার জন্য তুই আমাকে ঘৃণা করিস না? চারুলতা নীরবতা ভেঙে এবার সত্যি কথা বলে, ধীর দৃঢ় কণ্ঠে। ঘৃণা করি। আমি তোমাকে ভয় পাই, কিন্তু আমি জানি আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি মানিয়ে নিচ্ছি। চারুলতার এই সরল স্বীকারোক্তি তুর্জয়কে আঘাত করে। সে চারুলতার হাত ছেড়ে দেয়। তার চোখে তখন নিজের প্রতি এক তীব্র ঘৃণা। সে বুঝতে পারে তার হিংস্রতা চারুলতার মনে স্থায়ী ক্ষত তৈরি করেছে। কষ্ট নিয়ে যা, কাজ কর। সেদিন রাতে তুর্জয় নেশা করে ফেরেনি। সে ঘরে এসে তাকে চারুলতা খাটের এক কোণে শুয়ে আছে। সে খাটের অন্য কোণে শুয়ে পড়ে, কিন্তু এই রাতে তাদের মাঝে থাকা দূরত্ব যেন আর স্বাভাবিক মনে হয় না। তুর্জয় খুব ধীরে সাবধানে চারুলতার দিকে হাত বাড়ায়। সে চারুলতার হাত স্পর্শ করে। চারুলতা সচকিত হয়, কিন্তু এবার আর হাত সরিয়ে নেয় না। সে নীরবে রাজার স্পর্শ অনুভব করে। তুর্জয়ের এই স্পর্শে কোনো জোর ছিল না, ছিল শুধু এক অদ্ভুত নীরব জিজ্ঞাসা। চারুলতা বুঝতে পারে তুর্জয়ের হৃদয়ে প্রথমবার তার প্রতি কোনো নরম অনুভূতি জন্ম নিচ্ছে। নীরবতার প্রাচীর ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তুর্জয় নীরব নৈকট্য চারুলতার মনে এক নতুন দ্বিধার জন্ম দেয়। যে মানুষটা তার বাসর রাতকে নরকে পরিণত করেছিল, আজ তার স্পর্শে কোনো হিংস্রতা নেই, আছে এক অদ্ভুত নীরব জিজ্ঞাসা। চারুলতা চোখ বন্ধ করে থাকে, নিজের হৃদয়ের ভেতরে তোলপাড় বোঝার চেষ্টা করে। পরদিন সকালে চারুলতা ঘুম থেকে উঠে দেখে তুর্জয় তখনও ঘুমাচ্ছে। তার মুখ শান্ত নিষ্পাপ। তুর্জয়ের এই ঘুমন্ত মুখ দেখে চারুলতার মনে পড়ে সেও তো একটা মানুষ। তুর্জয়ের সেই হিংস্র রূপটা আজ কোথায় যেন লুকিয়ে আছে। চারুলতা উঠে মুখ ধুয়ে আসে। সে যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন তার শাশুড়ি তাকে ডাকেন। এই বোমা, তুই আমার বড় ছেলের ঘরে কেন এতদিন শুয়ে আছিস? সে তো তোর দিকে তাকায়ও না। আর তুই তো আমার ছেলের মেজাজ খারাপ করেছিস। যা, তুই আজ থেকে এই বাড়ির পেছনের দিকে ঘরে থাকবি। চারুলতার শাশুড়ির এই কথায় চারুলতার হৃদয় ভেঙে যায়। সে মেনে নিয়েছিল যে তুর্জয়ের ঘৃণা তাকে একা থাকতে সাহায্য করবে, কিন্তু এখন শাশুড়ির এই অপমান তাকে আবার একা করে দিল। মাথা নিচু করে যে আজ্ঞা শাশুড়ি মা। চারুলতা নীরবে নতুন ঘরের দিকে যায়। তার জিনিসপত্র নিয়ে সে ঘর বদলে নেয়। তার মনে তখন এক তীব্র কষ্ট। এই বাড়ি তাকে বউ হিসেবে নয়, যেন এক বোঝা হিসেবে দেখছে।
দুপুরবেলা চারুলতা নতুন পুরনো ঘরটিতে একা বসে আছে। ঘরটিতে সূর্যের আলো ঢোকে না, সারাদিন থাকে এক চাপা অন্ধকার। হঠাৎ দরজা খুলে যায়। তুর্জয় ঘরে প্রবেশ করে। তুই এখানে কেন? তুর্যের কণ্ঠে কোনো রাগ নেই, আছে শুধু প্রশ্ন। চারুলতা নীরব। সে উত্তর দেয় না, চিৎকার করে বল, কেন তুই এই ঘরে? তুর্যের চিৎকারে কেঁপে ওঠে চারুলতা। ধীরে মুখ খোলে। শাশুড়ি মা, তোমার মা বলেছেন। তুর্যের মুহূর্তেই বুঝতে পারে তার মা কেন এমন করেছেন। তার ক্রোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে দ্রুত শাশুড়ির কাছে যায়, কঠোর কণ্ঠে তুমি চারুকে এই ঘরে পাঠিয়েছো কেন? অবাক হয়ে ও তো তোর ঘর নষ্ট করেছে, তুই তো ওকে। মাঝপথে থামিয়ে দিয়ে খবরদার, আমার ঘরের বউ কোথায় থাকবে তা আমি ঠিক করব। এখনই চারুকে তার ঘরে ফিরিয়ে দাও। তুর্যের এমন প্রতিবাদ চারুলতার শাশুড়ির কাছে অপ্রত্যাশিত ছিল। তিনি ভয় পান। তুর্যের আদেশ মেনে তিনি চারুলতাকে আবার তার পুরনো ঘরে ফিরিয়ে আনতে বাধ্য হন। তুর্জয় চারুলতার নতুন ঘরে এসে তাকে হাত ধরে টেনে নিয়ে আসে। তোর ঘর এইটা, তুই আর কোনো দিন আমার অনুমতি ছাড়া ঘর বদলাবি না। তুই আমার স্ত্রী, মনে থাকে যেন। তুর্যের কণ্ঠে তার প্রতি এক ধরনের অধিকারবোধ চারুলতাকে প্রথমবার স্পর্শ করে। চারুলতা এবার তার তুর্যের প্রতি ঘৃণা অনুভব করে না, বরং এক নির্ভরতা জন্ম নেয়। তার মনে হয় এই মানুষটি খারাপ হলেও তাকে একা ফেলে দেবে না। সেই রাতে চারুলতা খাটে ঘুমায়, তুর্যও তার পাশে। তাদের মাঝে তখনও শারীরিক দূরত্ব, কিন্তু মানসিক দূরত্ব যেন আর নেই। তুর্যই নেশা করেনি। সে খাটে শুয়ে চারুলতার দিকে তাকিয়ে থাকে, ফিসফিস করে আমাকে ক্ষমা করতে পারবি না? চারুলতা চোখ খোলে। তুর্যের চোখে তখন এক শিশুর মতো সরলতা। তার মনে হয় এই মানুষটিও হয়তো ভালো হতে পারে। ধীরে বলে, চেষ্টা করছি। চারুলতার এই উত্তরে তুর্যয়ের মুখে এক ম্লান হাসি ফোটে। তাদের বাসর রাতের তিক্ততা এবং নীরব অত্যাচারের পর এই প্রথম তাদের সম্পর্ক এক নতুন দ্বিধাময় পথে হাঁটা শুরু করে। তুর্যয়ের হৃদয়ে চারুলতার প্রতি জন্ম নেওয়া মৃদু নির্ভরতা চারুলতাকে এক নতুন শক্তির উৎস যোগায়। সে বুঝতে পারে তুর্জয় এক জানোয়ার নয়, বরং পরিস্থিতির শিকার এক অসুস্থ মানুষ। মালতীর অভিশাপ ও তার বাবার কঠিন শাসন হয়তো তুর্জয়কে এমন হিংস্র করে তুলেছে। চারুলতার সিদ্ধান্ত নেয় সে আর মানিয়ে চলবে না। এবার সে তুর্জয়কে বদলে ফেলার চেষ্টা করবে। চারুলতা তার এই সিদ্ধান্তের কথা জানায় নিশার কাছে। নিশা তার পাশে দাঁড়ায়। দিদি, আমি তুর্জয়কে এই জীবন থেকে মুক্ত করতে চাই। আর সে আর যাই হোক, আমার স্বামী। আমি চাই না সে নেশা করে প্রতিদিন নিজেকে শেষ করে দিক। চিন্তিত হয়ে তোর জয় ভাইকে বদলানো খুব কঠিন চারু। ওর হাতে রক্ত লেগে আছে, আর ওর বাবা তালুকদার মশাই কখনো ওর নেশা ছাড়াতে দিবেন না। এটাই ওর হাতে তুর্যকেই ধরে রাখার অস্ত্র। তবুও চেষ্টা করব। এই নীরব অত্যাচারের চেয়ে লড়াই করা অনেক ভালো। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। নেশা কমানোর জন্য কোনো পথ আছে? গভীরভাবে ভেবে আছে, ওর মনকে অন্য কিছুতে ব্যস্ত করতে হবে। আর রাতে যখন নেশা করে ফেরে তখন ওকে কোনো কিছুতেই বাধা দিবি না, শুধু যত্ন করবি। ওর মনের গভীরে লুকিয়ে থাকা অনুশোচনা জাগিয়ে তুলতে হবে। সেদিন থেকে শুরু হয় চারুলতার কঠিন সংগ্রাম। তুর্জয় যখন রাতে নেশা করে ঘরে ফিরত, চারুলতা তখন খাটের কোণে ভয় না পেয়ে দ্রুত উঠে আসতো। একদিন রাতে তুর্জয় খুব মাতাল হয়ে ফিরল। টলতে টলতে সে খাটে শুয়ে পড়ল। তার গা থেকে তীব্র মদের গন্ধ আসছিল। চারুলতা দ্রুত এক মগ জল নিয়ে আসে এবং কাপড়ে ভিজিয়ে তুর্জয়ের কপাল মুছিয়ে দিয়ে ধীরে জল খান, আপনার কষ্ট হচ্ছে। তুর্জয় চোখ খোলে। চারুলতার এই অপ্রত্যাশিত যত্ন দেখে সে বিস্মিত হয়। তার চোখে তখন নেশার ঘোর, কিন্তু চারুলতার মুখচ্ছবি স্পষ্ট। তুই তুই কেন আমার সেবা করছিস? তোর তো আমার উপর রাগ থাকার কথা। রাগ থাকলে তো আর তোমার বউ হয়ে থাকতাম না। আপনি আমার স্বামী, আমি চাই না আপনার কষ্ট হোক। চারুলতার এই কথা তুর্যের হৃদয়ে গভীরভাবে বেঁধে। সে চারুলতার হাত ধরে ফেলে। তার স্পর্শে তখন কোনো জোর নেই, আছে শুধু দুর্বলতা। কষ্ট নিয়ে আমার হাতে রক্ত, আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করিস না কেন? আমাকে গালি দে, মার। শান্তভাবে গালি দিলে বা মারলে কি পুরনো সব ঠিক হয়ে যাবে? আমি চাই তুমি ভালো হয়ে যাও, নেশা ছেড়ে দাও। তুর্জয় চারুলতার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এই প্রথম কেউ তাকে
খারাপ না বলে ভালো হতে বলল। তার চোখে জল আসে। সে দ্রুত চারুলতার হাত ছেড়ে মুখ ঘুরিয়ে নেয়। তুই আমাকে কেন ক্ষমা করিস না চারু? তুই ক্ষমা না করলে আমার শান্তি হবে না। পরের দিন দুর্জয় দেরি করে কাজে যায়। চারুলতা তার জন্য গুছিয়ে খাবার তৈরি করে দেয়। নিশার পরামর্শে সে দুর্জয়ের কাপড়ে আলতো করে গোপনে গোলাপ জল মিশিয়ে দেয়, যাতে মদের গন্ধ কিছুটা চাপা পড়ে। খাবার এগিয়ে দিয়ে দুপুরে ঠিকমতো খাবেন। আজ আমি আপনার জন্য সবজি রেঁধেছি। চারুলতার এই সামান্য যত্ন দুর্জয়কে অবাক করে। সে নীরবে খাবার খায়। চারুলতা তখনও তার পাশে দাঁড়িয়ে। দুর্জয়ের হৃদয়ের পাথরে যেন চারুলতার যত্নের প্রথম ফাটল ধরে। সে বুঝতে পারে চারুলতা তাকে ঘৃণা করছে না, বরং বাঁচতে সাহায্য করছে। চারুলতার নীরব যত্ন এবং ভালো হওয়ার প্রচেষ্টা দুর্জয়ের পাথরের মতো হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সে এখন প্রতিদিনই একটু দেরিতে নেশা করে ফেরে। কোনো কোনো দিন একেবারেই নেশা করে না। তার ঘুমন্ত বিবেক জেগে উঠেছে, আর সে জাগরণের কেন্দ্রে আছে চারুলতা। দুর্জয়ের এই পরিবর্তন তালুকদার বাড়িতে চাপা গুঞ্জনের সৃষ্টি করে। শাশুড়ি মা চারুলতার ওপর বিরক্ত হন, কারণ দুর্জয় নেশা কমিয়ে দেওয়ায় তার উপর শাশুড়ির নিয়ন্ত্রণও কমে আসতে থাকে। অন্যদিকে দুর্জয় এবং নিশা আনন্দিত হয়। একদিন রাতে দুর্জয় ঘরে ফেরে। সে আজ সম্পূর্ণ স্বাভাবিক, কোনো নেশাই করেনি। চারুলতা তখন খাটে বসে সেলাই করছিল। দুর্জয় সরাসরি খাটে এসে বসে। চারুলতা তার দিকে তাকায়, ধীরে অনুতপ্ত কণ্ঠে আজ আমার সাথে কথা বলবি? নম্রভাবে চারু বলে। কি কথা? আমাদের কথা, মালতীর কথা, আর তোর প্রথম রাতের কথা। দুর্জয়ের মুখে প্রথম রাতের কথা শুনে চারুলতার শরীর কেঁপে ওঠে, কিন্তু সে এবার নিজেকে সামলে নেয়। সে জানে এই আলাপচারিতা তাদের সম্পর্কের জন্য জরুরি। মালতীর কথা আমি জানি না, আর প্রথম রাতের কথা আমি ভুলে যেতে চাই। ভুলতে পারবি না, আমি জানি। আমি সেই রাতে তোর সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছিলাম। আমি আসলে মালতীর মৃত্যুর পর নিজেকে আর ক্ষমা করতে পারিনি। নেশা করতাম যাতে সেই অনুশোচনা ভুলে থাকতে পারি। তুই বেগুনি শাড়ি পরেছিলি, আর আমার মনে হয়েছিল মালতী ফিরে এসেছে প্রতিশোধ নিতে। দুর্জয়ের চোখে তখন গভীর জল। সে জীবনের প্রথমবার নিজের অপরাধ স্বীকার করে। আমি জানি তোর কাছে ক্ষমা চাওয়ারও অধিকার আমার নেই, কিন্তু তুই আমাকে একটু ঘৃণা করিস না কেন চারু? কেন আমার পাশে থাকিস? দুর্জয়ের হাতে হাত রেখে ঘৃণা করে না তো নয়, ভয় পাই। কিন্তু তুমি যখনই ভালো হতে চেয়েছো, আমি তখনই দেখেছি তুমি আসলে ভালো মানুষ। তুমি মালতীকে ভালোবাসতে, আর তোমার কষ্ট দূর করার জন্য তুমি নেশা বেছে নিয়েছিলে। এখন তুমি যখন ভালো হতে চাইছো, তখন আমি কেন তোমার হাত ছেড়ে দিব? তুমি আমার স্বামী দুর্জয়, আমার রাজ্যের রাজা। চারুলতার মুখে রাজা সম্বোধন শুনে দুর্জয় চমকে ওঠে। সে প্রথম ভাব অনুভব করে চারুলতার হৃদয়ে তার জন্য এক গভীর স্থান তৈরি হয়েছে। সে চারুলতার হাত ধরে নিজের কপালে ছোঁয়ায়। তুই আমার জীবন বাঁচালি চালু। তুই আমাকে মানুষ হওয়ার সুযোগ দিলি। সেদিন রাতে দুর্জয় চারুলতাকে এক গভীর ভালোবাসার চোখে দেখে। তার চোখে আর কোনো হিংস্রতা নেই, আছে শুধু চারুলতার প্রতি এক গভীর শ্রদ্ধা। সে আর কোনোদিন চারুলতাকে তার প্রথম রাতের ভুলের জন্য কষ্ট দেবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়। দুর্জয় নেশা সম্পূর্ণ ছেড়ে দেয়। সে চারুলতার ছোট ছোট ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। চারুলতার প্রতি তার ভালোবাসা তখন অনুশোচনা থেকে নয়, বরং খাঁটি শ্রদ্ধা ও নির্ভরতা থেকে জন্ম নেয়। চারুলতাও তার স্বামীকে ভালোবাসতে শুরু করে। বাসর রাতের তিক্ততা মুছে গিয়ে তাদের জীবনে নতুন করে ভালোবাসার জন্ম হয়। দুর্জয় ও চারুলতার সদ্য জন্ম নেওয়া ভালোবাসার সম্পর্ক যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, তখনই তালুকদার বাড়িতে ঘনিয়ে আসে নতুন সমস্যা। দুর্জয় নেশা ছেড়ে দেওয়া এবং চারুলতার প্রতি তার মনোযোগ কোনোটাই তালুকদার মশাইয়ের নজর এড়ায়নি। তিনি বুঝতে পারেন চারুলতা তার ছেলেকে বশে এনে ফেলেছে। দুর্জয় এখন নিয়মিত বাবার ব্যবসায় মনোযোগ দেয়, নেশা করে না। কিন্তু তালুকদার মশাইয়ের কাছে দুর্জয়ের পরিবর্তন আশীর্বাদ নয়, অভিশাপ ছিল। কারণ নেশাগ্রস্ত দুর্জয়কে নিয়ন্ত্রণ করা সহজ ছিল, কিন্তু এই সুস্থ সচেতন দুর্জয় তার কথার অবাধ্য হতে শুরু করেছে। দুর্জয়কে ধমকে কি হচ্ছে সব? আজকাল রাতে তোর ঘরে কোনো হট্টগোল শুনি না কেন? তুই মদ খাওয়া ছেড়ে দিলি কেন? শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি বাবা। আমি ব্যবসা দেখব, কিন্তু নেশা করব না। আর আমার ঘরে কি হবে সেটা আমার
আর চারুর বিষয়। তুর্যের এই প্রতিবাদ তালুকদার মশাইকে অবাক করে। তার ছেলে কোনোদিন তার সামনে এভাবে কথা বলেনি। তার সন্দেহের তীর যায় চারুলতার দিকে। এইসব তোর ওই নতুন বউয়ের জন্য হচ্ছে? সে তোকে বশ করেছে? শোনো, আমি তোকে আরো 1 সপ্তাহ সময় দিলাম। তুই আবার আগের মতো নেশা শুরু করবি, নয়তো। তুর্যই কোনো উত্তর দেয় না। তার মাথা নিচু করে চলে আসে। সে জানে তার বাবার সাথে সরাসরি লড়াই করা অসম্ভব। সে চারুলতার কাছে সব কথা খুলে বলে। বাবা চান আমি আবার নেশা শুরু করি। উনি চারু তোমাকে পছন্দ করেন না। উনি চান তুমি আমার থেকে দূরে থাকো। চিন্তিত হয়ে, কিন্তু কেন? আমি তো এখন আর তোমার সাথে ঝগড়া করি না। আমি তো বাড়ির কাজ সব করি। আমার দুর্বলতা হলো নেশা। বাবা জানেন আমি নেশা করলে চারু আমি তোমাকে কষ্ট দেব, আর তাতে আমাদের সম্পর্ক ভেঙে যাবে। উনি চান আমরা যেন আলাদা থাকি। তুর্যের এই কথা শুনে চারুলতার মন ভেঙে যায়। সে বুঝতে পারে তার এই সুখ বেশি দিন স্থায়ী হবে না। তুর্যের বাবা তাদের এই নতুন সম্পর্ক মেনে নিতে পারবেন না। ঠিক তার পরের দিন সকালে তুর্জয়কে নিয়ে তার বাবার নতুন ষড়যন্ত্র শুরু হয়। তালুকদার মশাই তুর্জয়কে জোর করে পুরনো বন্ধুর বাড়িতে পাঠালেন। সেই বন্ধু তুর্জয়ের সাথে নিয়মিত নেশা করত। তোর ব্যবসার কাজ আছে, তুই বন্ধুর বাড়ি যা, কাজ শেষ করে তবে ফিরবি। বাবাকে সন্দেহ করে, আমি কাল ফিরবো বাবা। কাল কেন? তুই কদিন থাক, তোর মনটা ভালো হবে। তুর্জয় বাবার কথার প্রতিবাদ করতে পারে না। সে শুধু একবার চারুলতার দিকে তাকায়। চারুলতার চোখে তখন এক গভীর আতঙ্ক। সে বুঝতে পারে তুর্জয়কে আবার নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফিসফিস করে তুর্জয়কে, তুমি নেশা করবে না আমার জন্য। চারুলতার হাত ধরে, আমি জানি, আমি তোমার কাছে কথা দিয়েছি আমি নেশা করব না, তুমি চিন্তা করো না। তুর্জয় চলে যাওয়ার পর চারুলতার জীবনে আবার পুরনো ভয় ফিরে আসে। শাশুড়িমা তখন চারুলতার উপর চাপ সৃষ্টি করতে থাকেন। তোর জন্য আমার ছেলে আবার পথ ভুলছে। তুই ওকে মন্ত্র করেছিস। শোনো, তুই যদি চাস তোর স্বামী ভালো হোক, তুই ওর কাছ থেকে দূরে থাকবি। চারুলতা অসহায়ভাবে তার স্বামীর ফেরার অপেক্ষা করতে থাকে। সে জানে তুর্জয়ের ফিরে আসা শুধু তার স্বামীর ফিরে আসা নয়, তাদের ভালোবাসার অস্তিত্বের শেষ প্রমাণ। তালুকদার মশাইয়ের ষড়যন্ত্র আর তুর্জয়ের নেশার হাতছানি, তাদের এই নতুন সম্পর্ক কি এই কঠিন পরীক্ষা পার করতে পারবে? তুর্জয় কি তার বাবার প্ররোচনায় আবার নেশার ফাঁদে পা দেবে? চারুলতা কি পারবে তুর্জয়কে ভালো থাকার প্রেরণা দিতে? তুর্জয় বাবার নির্দেশে বন্ধুর বাড়ি গেলেও তার মনে তখন শুধু চারুলতার শেষ কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। তুমি নেশা করবে না আমার জন্য। এই প্রথম তার জীবনের কোনো কাজে বাবার চেয়ে অন্য কারো অনুরোধ তার কাছে বেশি গুরুত্ব পেল। কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে তুর্জয় সেই প্রতিজ্ঞা রাখা কঠিন হয়ে পড়ে। পুরনো অভ্যাস আর বন্ধুর জোরাজোরি সব মিলিয়ে এক কঠিন পরীক্ষা। প্রথম দিন সে কোনো মতে নিজেকে সামলায়, কিন্তু দ্বিতীয় দিন রাতে তার বন্ধু জোর করে তার হাতে মদের গ্লাস তুলে দেয়। কিরে তোর জয়, তুই কি বউর গোলাম হয়ে গেলি? মদ ছেড়ে দিলি? এই নে, এক চুমুক দে। তুর্জয়ের সামনে মদের তীব্র গন্ধ, চারুলতার মুখের পবিত্র হাসি আর মদের তীব্র গন্ধের মাঝে যেন এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। তুর্জয় দুর্বল হয়ে পড়ে। সে গ্লাসটা হাতে নেয়, মনে মনে, চারু আমি। তুর্জয়ের হাত কাঁপছিল। সে গ্লাসটা মুখে তুলতেই চারুলতার আতঙ্কিত মুখটা তার মনে পড়ে। সে মালতীর বেগুনি শাড়ির কথা মনে করে। না, আর না, সে আর কোনোদিন চারুলতাকে কষ্ট দিতে পারবে না। চিৎকার করে, না, আমি খাবো না। তুর্জয় মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। তার বন্ধু অবাক হয়। তুর্জয় তখন বুঝতে পারে তার ভালোবাসা এখন তার নেশার চেয়েও শক্তিশালী। সে দ্রুত বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে আসে। তার মনে তখন শুধু চারুলতার কাছে ফিরে যাওয়ার তাড়া। গভীর রাতে তুর্জয় যখন তালুকদার বাড়িতে ফেরে, তখন তার শরীর ক্লান্ত কিন্তু মন শান্ত। সে চারুলতার ঘরে প্রবেশ করে। চারুলতা তখনও জেগে উৎকণ্ঠায় খাটের কোণে বসে আছে। তুর্জয়কে দেখে তার চোখে প্রথমে আসে ভয়, কিন্তু তুর্জয়ের চোখে নেশার ঘোর না দেখে সে অবাক হয়। দ্রুত উঠে গিয়ে, আপনি আপনি চলে এলেন? আপনি আপনি নেশা করেননি? কাঁপা কণ্ঠে, না চারু, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার জন্য আমি সব ছাড়তে পারি। তুর্জয় হাঁটু গেড়ে চারুলতার সামনে বসে পড়ে। তার মাথা তখন চারুলতার কোমরের কাছে। অনুশোচনা আর নতুন ভালোবাসার এই মুহূর্তে চারুলতার মনকে দ্রবীভূত করে দেয়। সে তুর্জয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়।
আবেগাপ্লুত হয়ে তুমি ভালো হয়ে গেছো, আমি জানি তুমি ভালো মানুষ। তুর্যের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এই জল অনুশোচনার আর চারুলতার প্রতি গভীর ভালোবাসার। সে বুঝতে পারে চারুলতায় তার জীবনের মুক্তি এনেছে। আমি তোমাকে ভালোবাসি চারু, আর কোনোদিন আমি তোমাকে কষ্ট দেব না। আমি তোমার সম্মান ফিরিয়ে দেব। ঠিক সেই সময় তালুকদার মশাই ঘরে প্রবেশ করেন। তিনি তুর্জয়কে নেশা না করা অবস্থায় দেখে এবং চারুলতার সামনে নত হতে দেখে রাগে ফেটে পড়ল। গর্জন করে, দুর্জয়, তুই মদ খাসনি আর এই কুলটার পায়ে ধরেছিস? তোর এত বড় সাহস! তুর্জয় দ্রুত উঠে দাঁড়ায়। তার চোখে আর বাবার ভয় নেই, আছে চারুলতাকে রক্ষার দৃঢ়তা। দৃঢ় কণ্ঠে, বাবা, চারু আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। আপনি ওকে অপমান করবেন না। আমি আর কোনো দিন নেশা করব না। আপনি যদি আমাদের সম্পর্ক নষ্ট করতে চান তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুর্জয়ের এই চূড়ান্ত প্রতিবাদ তালুকদার মশাইকে স্তব্ধ করে দেয়। তিনি বোঝেন তার ছেলের ওপর তার ক্ষমতা শেষ। চারুলতার ভালোবাসা তাদের সম্পর্ককে বাঁচিয়েছে। সেই রাতে তুর্জয় ও চারুলতা হাতে হাত রেখে নিজেদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু করে, যেখানে কোনো ভয় নেই, আছে শুধু একে অপরের প্রতি গভীর নির্ভরতা। তুর্জয় ও চারুলতার ভালোবাসা কি তালুকদার বাড়ির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবে? তাদের এই নতুন জীবনের পথে আর কি কি বাধা আসতে পারে? তুর্জয় দৃঢ়তা এবং নেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তালুকদার বাড়িতে এক নতুন বাতাসের সঞ্চার করে। তালুকদার মশাইয়ের ক্রোধ থাকলেও ছেলের এই পরিবর্তন দেখে তিনি বাইরে নীরব থাকতে বাধ্য হন। তুর্জয় এখন পুরো মন দিয়ে ব্যবসায় মনোযোগ দেয় আর চারুলতাকে তার পাশে রাখে পরম যত্নে। তাদের সম্পর্কের তিক্ততা সম্পূর্ণ মুছে গিয়ে গভীর ভালোবাসা আর শ্রদ্ধার জন্ম নেয়। তুর্জয়ের এই পরিবর্তন দেখে নিশা এবং দুর্জয়ও খুব খুশি হয়। চারুলতা এখন আর সেই ভয়ে গুটিয়ে থাকা বালিকা নয়। সে আত্মবিশ্বাসী, ভালোবাসায় পরিপূর্ণ এক স্ত্রী। দিন পেরিয়ে মাস গড়ায়। চারুলতা আর তুর্জয় তাদের কষ্টের অতীত ভুলে সুখের স্বপ্ন বুনতে শুরু করে। এই সময় চারুলতার শরীর খারাপ হতে শুরু করে। ক্লান্তি, বমিভাব সবকিছু তাকে দুর্বল করে তোলে। নিশা চারুলতার লক্ষণ থেকে মুচকি হাসে, ফিসফিস করে, কিরে চারু, তোর মনে হচ্ছে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে? নিশার কথায় চারুলতার মুখে প্রথমে এক স্নিগ্ধ হাসি ফোটে, তারপর এক গভীর ভয়। মালতীর কথা তার মনে পড়ে যায়। মালতী কন্যা সন্তান জন্ম দেওয়ায় তুর্জয় তাকে নৃশংসভাবে খুন করেছিল। যদি তারও কন্যা সন্তান হয়, ভয়ে কেঁপে ওঠে। দিদি, যদি যদি মেয়ে হয়? চারুলতাকে বুকে টেনে নিয়ে, ভয় পাস না, এখনকার তুর্জয় আর আগের তুর্জয় এক নয়। ওর ভালোবাসা এখন সব কিছুই ঊর্ধ্বে। নিশ্চিত হওয়ার পর নিশা চারুলতার গর্ভবতী হওয়ার সুখবরটা প্রথমে তুর্জয়কে জানায়। আনন্দে আত্মহারা হয়ে, সত্যি বলছো নিশা? চারু গর্ভবতী? হ্যাঁ ভাই, আর চারুকে এবার খুব সাবধানে রাখতে হবে, কোনো কষ্ট যেন না পায়। তুর্জয় দ্রুত চারুলতার কাছে যায়। চারুলতা তখনও ভয়ে আচ্ছন্ন। তুর্জয় তার হাত ধরে নিজের বুকে টেনে নেয়, চোখে জল নিয়ে। চারু, তুমি আমাকে এত বড় সুখবর দিলে। আমি আর বাবা হব। কাপা কণ্ঠে, যদি যদি মেয়ে হয় তুমি কি রাগ করবে? তুমি কি আমাকে মালতীর মতো? চারুলতার প্রশ্ন শুনে তুর্জয়ের মুখ কঠিন হয়ে ওঠে। তার মনে পড়ে তার অতীতে সেই জঘন্য অপরাধের কথা। সে চারুলতার হাত ধরে শক্ত করে, দৃঢ়তার সাথে, আমি আমার সেই অপরাধের জন্য সারা জীবন অনুতপ্ত থাকব চারু। আর কোনো দিন আমি তোমার বা আমার সন্তানের গায়ে হাত দেব না। মেয়ে হোক বা ছেলে, সে আমাদের ভালোবাসার ফসল, সে আমার জীবন। আমি ওকে মাথায় তুলে রাখব। তুর্জয়ের এই কথা শুনে চারুলতার সকল ভয় দূর হয়ে যায়। তার চোখে জল আসে, তবে এবার আনন্দের। সে বুঝতে পারে তার সংগ্রাম এবং ভালোবাসা আজ সফল। তার কোল জুড়ে যে সন্তান আসছে, সে তাদের নতুন জীবনের প্রতীক। তুর্জয় নিজে এই সুখবর তালুকদার মশাইকে জানায়। তালুকদার মশাইও এই খবর শুনে তার সমস্ত রাগ ভুলে যান। বংশের প্রথম নাতি বা নাতনির খবর তার কাছে সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। শান্তভাবে, সাবধান রাখিস বৌমাকে, ভালো ডাক্তার দেখা, বংশের মুখ উজ্জ্বল হবে। চারুলতার গর্ভধারণের খবর তালুকদার বাড়িতে এক নতুন আশার আলো নিয়ে আসে। যে ঘরে ছিল শুধু কলঙ্ক আর ঘৃণা, সেই ঘরে এখন এক নতুন জীবনের আগমনী সুর। তুর্জয় এখন চারুলতাকে আগলে রাখে, তার প্রতিটি ছোট ইচ্ছা পূরণ করে।
তাদের বাসর রাতের তিক্ত স্মৃতি মুছে গিয়ে সেখানে এক সুন্দর পারিবারিক জীবনের ভিত্তি স্থাপিত হয়। চারুলতার গর্ভধারণ কি দুর্জয়কে তার অতীতের সব পাপ থেকে মুক্তি দেবে? তাদের এই সন্তান কি তালুকদার বাড়িতে স্থায়ী শান্তি নিয়ে আসতে পারবে? দিন মাস পেরিয়ে যায়। চারুলতার গর্ভকালীন সময় ছিল ভালোবাসায় মোড়ানো। দুর্জয় প্রতি মুহূর্তে তার খেয়াল রাখত। নিশা তার পাশে ছিল ছায়ার মতো। তালুকদার বাড়ির করা নিয়মকানুন তখন শিথিল। চারুলতা এখন আর দাসী নয়, সে এই বাড়ির ভাবী বংশধরে জননী। কিন্তু দুর্জয়ের সব ভালোবাসা সত্ত্বেও চারুলতার মনে গভীর এক চাপা ভয় ছিল। যদি কন্যা সন্তান জন্ম দেয়, মালতী সে অভিশাপ যেন তাকে তাড়া করত। এক রাতে দুর্জয়কে জড়িয়ে ধরে, আমার খুব ভয় হচ্ছে। যদি মেয়ে হয়, তুমি তুমি কি রেগে যাবে? চারুলতার মাথায় হাত বুলিয়ে, শোনো চারু, আর আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি। কন্যা বা পুত্র যেই আসুক, সে আমার হৃদয়ের টুকরা। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়েছে। সেই ভালোবাসা কোনো দিন কোনো সন্তানের উপর ঘৃণা ঝরাতে দেবে না। দুর্জয়ের কথা চারুলতাকে সাহস জোগাত। তার বিশ্বাস, যে স্বামী নেশা ছেড়ে দিয়েছে সে আর হিংস্র হতে পারে না। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। প্রসবের তীব্র যন্ত্রণা শুরু হলে দুর্জয় অস্থির হয়ে ওঠে। তালুকদার বাড়ির ঐতিহ্য ভেঙে সে চারুলতার পাশে থাকতে চাইল, কিন্তু শাশুড়ি মা তাকে বের করে দেন। তোর কাজ বাহিরে, অন্দরে নয়। দুর্জয় ঘরের বাইরে পায়চারি করতে থাকে। তার বাবার চোখে তখনও প্রশ্ন। সন্তান পুত্র হবে তো? অনেক অপেক্ষার পর ঘরের ভেতর থেকে ভেসে এলো শিশুর কান্না। চারুলতার কষ্ট শেষ। নেশা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, তার মুখে এক আনন্দের হাসি। ভাই, তোমার কুল আলো করে কন্যা সন্তান এসেছে। নিশার কথায় দুর্জয় মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। কন্যা সন্তান, তার মনে সেই পুরনো ভয়, অতীতের অপরাধের স্মৃতি ঝলসে ওঠে। তালুকদার মশাইয়ের মুখ কঠিন হয়ে যায়। কন্যা? আবার কন্যা? কিন্তু দুর্জয়ের সেই পুরনো হিংস্রতা ফিরে এলো না। সে দ্রুত নিশার দিকে তাকায়, গম্ভীর স্বরে। চারু কেমন আছে? আমার মেয়ে, সে কেমন আছে? দুর্জয়ের কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু উদ্বেগ আর অপার স্নেহ। নিশা মুচকি হাসে। দুজনেই ভালো আছে ভাই, তোমার মেয়ে একদম চাঁদের মতো সুন্দর হয়েছে। দুর্জয় দ্রুত ঘরে প্রবেশ করে। সে খাটের পাশে বসে চারুলতার কপালে আলতো করে চুমু খায়। ধন্যবাদ চারু, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর সে সদ্যজাত কন্যা সন্তানটিকে কোলে তুলে নেয়। তার ছোট্ট মুখে পৃথিবীর প্রথম স্পর্শ। দুর্জয়ের চোখে তখন জল। এই জল অনুশোচনা, ক্ষমা এবং মুক্তির। সে তার কন্যাকে মালতীর প্রতীক হিসেবে নয়, দেখল চারুলতার ভালোবাসার ফসল হিসেবে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে, ফিসফিস করে, তুমি আমার মালতী নও, তুমি আমার মুক্তি সেনা। তালুকদার মশাই এবং শাশুড়ি মাও ঘরে প্রবেশ করে। তারা যখন দুর্জয়কে এত আনন্দে কন্যাকে করে নিতে দেখেন, তখন তাদের সকল রাগ, সকল জেদ ভেঙে যায়। তারা বুঝতে পারেন এই ভালোবাসার বাঁধন আর ভাঙার নয়। দীর্ঘশ্বাস ফেলে, যাগ্গে, পুত্র বা কন্যা, বংশে প্রদীপ্ত এসেছে। সেই দিন তালুকদার বাড়িতে কন্যা সন্তানের জন্ম আনন্দের বার্তা নিয়ে আসে। চারুলতার সেই লাঞ্ছনার বাসর রাতের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। দুর্জয় তার স্ত্রীকে শুধু রক্ষা করেনি, সে তার সম্মানও ফিটিয়ে দিয়েছে। তাদের ভালোবাসা জয়ী হয়। চারুলতার হাতে সেই বাসর রাতে বেগুনি শাড়ি নয়, শোভা পায় এক সুখী কন্যা সন্তানের আগমনে। দুর্জয় ও চারুলতার জীবন যখন ভালোবাসার পূর্ণতায় ভরে উঠেছে, তখন তালুকদার বাড়িতে শুরু হয় নতুন ষড়যন্ত্র। দুর্জয়ের বাবা তালুকদার মশাই বাইরে খুশি দেখালো, ভেতরে ভেতরে তার ক্রোধ চলছিল। তার বংশে আবার কন্যা সন্তান, আর দুর্জয় সম্পূর্ণভাবে বউয়ের বশে। তালুকদার মশাইয়ের চোখে এখন একটাই লক্ষ্য, দুর্জয়কে আবার নেশাগ্রস্ত করে চারুলতার থেকে দূরে সরানো। কিন্তু দুর্জয়ের কাছে এখন তার মেয়ে এবং স্ত্রী, তাদের ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি। তালুকদার মশাই তার বিশ্বস্ত লোক, পুরাতন কর্মচারী মোসলেমকে ডেকে পাঠান। মোসলেম ছিল গোপনে তার সকল খারাপ কাজের অংশীদার। মোসলেমকে ফিসফিস করে, তুর্যকে আর এভাবে রাখা যাবে না, বইয়ের আসল ধরে আছে। তুই এমন কিছু কর যাতে তুর্য আবার নেশা পড়তে পেরে, দেখিস যেন কেউ কিচ্ছুটি জানতে না পারে। হাত কচলে, চিন্তা করবেন না হুজুর, আমি ব্যবস্থা করছি। দুর্জয় ভাইয়ের নেশা ধরানোর অনেক পুরনো কৌশল আমার জানা আছে।
মুসলিম তখন থেকে দুর্জয়ের উপর নজর রাখতে শুরু করে। সে জানে দুর্জয়কে মদের বোতল দিয়ে লোভ দেখালে কাজ হবে না, তাকে এমনভাবে নেশার কবলে ফেলতে হবে যাতে দুর্জয় নিজেই আবার নেশার দিকে ঝুঁকতে বাধ্য হয়। মুসলিম সুযোগ খুঁজতে থাকে। চারুলতা তখন বাচ্চা নিয়ে ব্যস্ত। দুর্জয় ব্যবসার কাজ শুরু করেছে। মুসলিম তখন দুর্জয়ের দুপুরে খাবারের সুযোগ নেয়। দুর্জয়ের সামনে, ভাই সাহেব, দুপুরে এই ফলটা খান, শরীর ঠান্ডা থাকবে। বৌমা তো এখন বাচ্চা নিয়ে ব্যস্ত। দুর্জয় সরল বিশ্বাসে ফলটা খায়, কিন্তু মুসলিম সেই ফলের মধ্যে গোপনে এক ধরনের তীব্র মাদক মিশিয়ে দিয়েছিল, যা ধীরে ধীরে মস্তিষ্কে প্রভাব ফেলে। প্রথম কয়েকদিন কিছুই হলো না, কিন্তু এক সপ্তাহ পর দুর্জয়ের মেজাজ পরিবর্তন হতে শুরু করে। সে কাজে সামান্য ভুল হলেই রেগে যায়। বাড়িতে এসে চারুলতার সাথে সামান্য কথায় বিরক্তি প্রকাশ করে। চারুলতা প্রথমে বুঝতে পারে না। সে মনে করে দুর্জয় হয়তো কাজের চাপে আছে। চিন্তিত হয়ে, কি হয়েছে তোমার? তুমি আজকাল কথায় কথায় রেগে যাচ্ছ কেন? চিৎকার করে, চুপ কর, আমার মেজাজ এমনিতেই খারাপ। তুমি সারাদিন শুধু বাচ্চা নিয়ে থাকো, আমার দিকে একটু নজর দাও না। দুর্জয়ের এই অপ্রত্যাশিত রাগের কারণ চারুলতা বুঝতে পারে না। তার মনে ভয় জাগে। তবে কি দুর্জয়ের ভেতরে সেই পুরনো হিংস্রতা আবার ফিরে আসছে? নিশা দুর্জয়ের পরিবর্তন লক্ষ্য করে। সে চারুলতাকে জিজ্ঞেস করে, চারু, দুর্জয় ভাইয়ের ব্যবহার এমন হচ্ছে কেন? উনি তো নেশা ছেড়ে দিয়েছিলেন। জানি না দিদি, উনি আজকাল খুব রেগে যান, আমার দিকে ফিরেও তাকান না। নিশা তখন দুর্জয়ের গতিবিধি লক্ষ্য করতে শুরু করে। সে দেখে দুর্জয় প্রায় প্রতিদিন দুপুরের খাবার মুসলিম চাচার কাছ থেকে নিয়ে খায়। নিশা সন্দেহ করে। একদিন মুসলিম যখন ফলের প্লেট নিয়ে আসছিল, নিশা দ্রুত সেটি হাতে নিয়ে নেয়। মুসলিম চাচা, আজ ফলটা আমি নিয়ে যাচ্ছি, দুর্জয় ভাইয়ের ঘরে নিয়ে যাব। অস্বস্তি নিয়ে, না মা, এটা আমার জন্য, আপনি ওটা ধরবেন না। মুসলিমের এই অতিরিক্ত অস্বস্তি নিশার সন্দেহ আরও বাড়িয়ে দেয়। সে ফলটা দুর্জয়কে না দিয়ে গোপনে পরীক্ষা করার ব্যবস্থা করে। এদিকে চারুলতার জীবনে আবার পুরানো ভয় ফিরে আসে। দুর্জয়ের সামান্য রাগ, তার চিৎকার, সবই তাকে মালতীর সেই অভিশাপ মনে ভরিয়ে দেয়। সে বুঝতে পারে তাদের ভালোবাসার পথে আবারও কালো ছায়া নেমে এসেছে। নিশার মনে সন্দেহের বীজ বুনেছিল মুসলিমের অতিরিক্ত সতর্কতা। সে বুঝেছিল ফলের প্লেটে কিছু একটা আছে, যা দুর্জয়কে আবার নেশার অতুল গহ্বরে ঠেলে দিতে পারে। দুর্জয়ের মেজাজের পরিবর্তন এই সন্দেহের আগুনে ঘি ঢেলেছিল। নিশা দ্রুত সেই ফলের প্লেটটি বাড়ির পেছনের দিকের বাগানে নিয়ে যায়। ফলগুলো দেখে তার মনে হয় স্বাভাবিক ফলের চেয়ে এগুলো রং সামান্য বিবর্ণ। নিশা ফলের একটি টুকরো ভেঙে দেখল ভেতরে সূক্ষ্ম সাদা গুঁড়োর মতো কিছু মেশানো। আতঙ্কিত স্বরে, এই তো নিশ্চিত কোনো মাদক দুর্জয় ভাইকে ধীরে ধীরে আবার নেশাগ্রস্ত করার ষড়যন্ত্র। নিশা দ্রুত চারুলতার কাছে যায়। চারুলতা তখন সন্তানকে ঘুম পাড়াচ্ছিল। নিশার চেহারা দেখে চারুলতা ভয় পেয়ে যায়। কি হয়েছে দিদি, এমন করছো কেন? ফিসফিস করে, বিপদ, বিরাট বিপদ। দুর্জয় ভাইকে বাবা মুসলিম চাচা মিলে মেরে ফেলেছে। কাঁপা কণ্ঠে, কি বলছো? নিশা দ্রুত মুসলিম এবং তালুকদার মশাইয়ের ষড়যন্ত্রের কথা চারুলতাকে খুলে বলে। ফল পরীক্ষা করার কথা এবং দুর্জয়ের মেজাজ খারাপ হওয়ার আসল কারণ সবকিছুই স্পষ্ট হয়। চারুলতার চোখ মুহূর্তেই ক্রোধ আর ভয়ে জ্বলতে শুরু করে। দৃঢ় কণ্ঠে, আমাকে এখনই থামাতে হবে। দুর্জয়কে আমি আর কোনোদিন নেশার হাতে তুলে দেব না। চারুলতা এবং নিশা অপেক্ষা করতে থাকে। তারা জানে মুসলিম দুপুরের পর দুর্জয়ের জন্য চা অথবা কোনো পানীয় নিয়ে আসবে, ঠিক যেমনটা তারা ভেবেছিল। মুসলিম হাতে একটি বিশেষ পানির গ্লাস নিয়ে দুর্জয়ের ঘরে ঢোকার জন্য আসছিল। পানীয়টি দেখতে সাধারণ হলেও তার ভেতরে মেশানো ছিল তীব্র মাদক, যা একেবারে খেলেই দুর্জয়ের পুরনো নেশা মাথাচাড়া দিয়ে উঠবে। মনে মনে, আজ দুর্জয় ভাই আবার আগের মতো হবে, হুজুর খুশি হবেন। মুসলিম যখন দুর্জয়ের ঘরের দরজায়, ঠিক তখনই চারুলতা ও নিশা তার পথ আটকায়। কঠোর চোখে মুসলিমকে দেখে, কোথায় যাচ্ছেন মুসলিম চাচা? অস্বস্তি নিয়ে, এই তো দুর্জয় ভাইয়ের জন্য শরবত, গরমে কষ্ট হচ্ছে না তো? দ্রুত গ্লাসটা মুসলিমের হাত থেকে নিয়ে নেয়। কি শরবত চাচা? গন্ধটা তো কেমন সন্দেহজনক। চিৎকার করে, এই মেয়ে, ছাড়ো বলছি, তুমি জানো না এটা কার হুকুম?
মুসলিমের চিৎকারে দুর্জয় ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে তখনও সামান্য বিরক্তির ছাপ। কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কেন? চারুলতা মুহূর্তে দ্বিধা না করে পানীয়ের গ্লাসটি দুর্জয়ের সামনে তুলে ধরে। তার চোখে জল, আবেগাপ্লুত কণ্ঠে, এটা বিষ। তোমার বাবা আর মুসলিম চাচা তোমাকে আবার নেশাগ্রস্ত করার জন্য এই শরবতে মাদক মিশিয়েছেন। তোমাকে মেরে ফেলছেন ধীরে ধীরে। আমাকে একা করার ষড়যন্ত্র করছেন। চারুলতার কথা শুনে দুর্জয় হতবাক হয়ে যায়। সে মুসলিম এবং নিশার চোখে তাকায়। মুসলিমের চোখে তখন ভয়, আর নিশা দৃঢ়ভাবে মাথা নাড়ে। দুর্জয় বুঝতে পারে চারুলতা মিথ্যা বলছে না। মুসলিমের দিকে তাকিয়ে, এইটা সত্যি? বাবা বাবা এটা করিয়েছেন? মাথা নিচু করে, না ভাই সাহেব, আমি কিচ্ছু জানি না। দুর্জয় আর এক মুহূর্ত দেরি করে না। সে গ্লাসের পানীয়টা মেঝের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তীব্র মাদকের গন্ধ মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দুর্জয়ের চোখে আর ক্রোধ নেই, আছে শুধু বাবার প্রতি গভীর হতাশা আর চারুলতার প্রতি কৃতজ্ঞতা। মুসলিমের হাত ধরে, তুই আমার বাবার কথায় আমাকে খুন করতে চেয়েছিলি, নেশা করিয়ে আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলি। আজ থেকে তুই এই বাড়িতে আর পা রাখবি না। মুসলিমকে বাড়ি থেকে বের করে দিয়ে দুর্জয় দ্রুত চারুলতাকে জড়িয়ে ধরে। তার হাতে তখনও সদ্যজাত কন্যার স্পর্শ। সে বুঝতে পারে চারুলতা আজ শুধু তার জীবন বাঁচায়নি, তার মানসিক মুক্তিও এনে দিয়েছে। গভীর অনুতাপে, তুমি আমাকে বিশ্বাস করেছ, আমার পাশে থেকেছ, আর বাবা উনি আমাকে নেশার হাতে তুলে দিতে চেয়েছেন। তুমি আমার জীবন বাঁচালে চারু, তুমি আমার মুক্তি। চারুলতা তার স্বামীর বুকে মাথা রাখে। তার ভয় কেটে গেছে। নিশার চোখে তখন আনন্দাশ্রু। এই ভালোবাসার বাঁধন আর ভাঙা সম্ভব নয়। তাদের এই সম্পর্ক সরল ষড়যন্ত্র আর অন্ধকার জয় করে এক নতুন জীবন শুরু করলো। মুসলিমকে তাড়িয়ে দেওয়ার পর দুর্জয় তার বাবার মুখোমুখি হয়। দুর্জয়ের চোখে তখন আর কোনো ভয় ছিল না, ছিল কেবল সত্যের জন্য লড়াই করার দৃঢ়তা। কঠোর কণ্ঠে, বাবা, আপনি আমাকে আবার নেশাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন কেন? আপনি কি চান আমি আবার চারুকে কষ্ট দেই? শান্ত থাকার চেষ্টা করে, আমি তোর মঙ্গলের জন্য করেছি। ওই মেয়ে তোকে বশ করেছে। তোর মেজাজ শান্ত থাকলে তুই ব্যবসা দেখতে পারবি না, বংশের ইজ্জত ডুবে যাবে। আমার মেজাজ শান্ত আছে বলেই আমি এখন ব্যবসা আরও ভালোভাবে বুঝি। আমার বংশের ইজ্জত আমি নিজেই রক্ষা করব। আপনি আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছেন। দুর্জয়ের কথা শুনে তালুকদার মশাই বুঝতে পারেন তার ছেলের উপর তার ক্ষমতা আর নেই। তিনি এবার নিজের শেষ চালটি চালেন সম্পত্তি। ঠিক আছে, তুই যদি এমনটাই চাস তবে আমিও তোর সাথে সম্পর্ক রাখবো না। শোন, এই তালুকদার বাড়ির সব সম্পত্তি আমার ছোট ছেলে দুর্জয় পাবে। তুই আর কোনো সম্পত্তির অংশীদারি হবি না। দুর্জয় মুহূর্তের জন্য থমকে যায়। তার বাবা তাকে সম্পূর্ণ বঞ্চিত করতে চাইছেন। তার মা এবং অন্যান্য আত্মীয় স্বজন তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সম্পত্তি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? অহংকারের সাথে, হ্যাঁ, তুই যদি আমার কথা মতো না চলিস তবে তুই আর তোর বউ এ বাড়ির এক পয়সা পাবে না। তোকে পথে নামতে হবে। তোর ওই কলঙ্কিনী বউ আর মেয়েকিনি কোথায় যাবে? চারুলতা তখন তার কন্যাকে কোলে নিয়ে সেখানে আসে। সে আর নীরব থাকেনি, সে তার স্বামীর পাশে দাঁড়ায়। আমরা কোথাও যাব না। আমি আমার স্বামী যদি সৎ পথে থাকে তবে আমরা এই বাড়ির এক কোণে শান্তিতে থাকব। আমাদের আপনার সম্পত্তির এক কোণাও দরকার নেই। আমার স্বামী তার শ্রম দিয়ে সব তৈরি করতে পারে। চারুলতার এই কথা দুর্জয়কে আরও শক্তি যোগায়। সে তার স্ত্রীর দিকে এক গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকায়। চারু ঠিক বলেছে বাবা, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি। আমার সম্পত্তির দরকার নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করব। আমি আমার শ্রম দিয়ে সব উপার্জন করব। দুর্জয় দ্রুত সিদ্ধান্ত নেয়। সে তার প্রয়োজনীয় কিছু জামাকাপড় আর সামান্য সঞ্চিত অর্থ নিয়ে চারুলতার হাত ধরে বেরিয়ে আসে। তাদের এই চূড়ান্ত বিদ্রোহ তালুকদার বাড়িতে এক নীরব বিদ্রোহের জন্ম দেয়। দুর্জয় এবং নিশা দ্রুত তাদের কাছে আসে। ভাই, তুই কোথায় যাচ্ছিস? আমি সব সম্পত্তি চাই না। তোরা ভালো থাকিস। আমি এই বাড়ি ছেড়ে গেলাম।
এই সম্পত্তি আমাদের ভালোবাসার চেয়ে মূল্যবান নয়? দুর্জয়, চারুলতা আর তাদের সদ্যজাত কন্যাকে নিয়ে তালুকদার বাড়ি থেকে বেরিয়ে আসে। যে বাড়ি একদিন চারুলতার জন্য নরক ছিল, আজ সেই বাড়ি দুর্জয় নিজেই ত্যাগ করে। তাদের বাসর রাতের কলঙ্ক আর লাঞ্ছনার স্মৃতি পেছনে ফেলে তারা নতুন জীবনের সন্ধানে বের হয়। নিশা ও দুর্জয় তাদের সাহায্য করতে এগিয়ে আসে। তারা গোপনে দুর্জয়কে শহরের একটি ছোট ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। দুর্জয় তার স্ত্রীকে নিয়ে শহরে যায়। সেখানে সে নিজের চেষ্টায় একটি ছোট ব্যবসা শুরু করে। তার সততার পরিশ্রমের ফলস্বরূপ ধীরে ধীরে তাদের জীবনে আসে নতুন সচ্ছলতা। অন্যদিকে তালুকদার বাড়িতে দুর্জয়ের অনুপস্থিতি ধীরে ধীরে এক শূন্যতা সৃষ্টি করে। দুর্জয় ব্যবসা দেখাশোনা করলেও সে দুর্জয়ের মতো কঠোর হতে পারে না। তালুকদার মশাই তার ভুল বুঝতে পারেন, কিন্তু তার অহংকার তাকে মাথা নত করতে দেয় না। চারুলতা আর দুর্জয় তাদের ভালোবাসার শক্তিতে সকল প্রতিকূলতা অতিক্রম করে। এক 15 বছরের বালিকা যে এক নরক থেকে মুক্তি চেয়েছিল, আজ সে তার স্বামীর হাত ধরে এক নতুন জীবন রচনা করে। তাদের সম্পর্কের ভিত্তি ছিল ঘৃণা আর জোর, কিন্তু পরিণতি হলো গভীরতম ভালোবাসা ও শ্রদ্ধার। শহরতলির এক কোণে দুর্জয় ও চারুলতার নতুন সংসার শুরু হলো। তালুকদার বাড়ির বিশালতা আর অহংকার এখানে নেই। আছে শুধু এক কামরার ঘর, যেখানে ভালোবাসার পরিশ্রমের গন্ধ। দুর্জয় তার শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। চারুলতা তার মেয়েকে নিয়ে ঘরের সব কাজ সামলায় এবং দুর্জয়কে সাহস যোগায়। দুর্জয়ের সততা ও পরিশ্রম দ্রুত ফল দেয়। তার হাতের কাজ ভালো হওয়ায় অল্প দিনে সে সুনাম অর্জন করে। চারুলতা আর দুর্জয় দুজনে একসাথে পরিশ্রম করে তাদের ছোট্ট সংসারকে ধীরে ধীরে গুছিয়ে নেয়। তাদের এই নতুন জীবন ছিল শান্ত ও নির্ঝঞ্ঝাট। এখানে দুর্জয় আর কোনো মাতাল নয়, সে একজন দায়িত্বশীল স্বামী ও বাবা। অন্যদিকে তালুকদার বাড়িতে শুরু হয় অশান্তি। দুর্জয় ছাড়া ব্যবসা সামলানো কঠিন হয়ে পড়ে। দুর্জয় সৎ হলেও তার মধ্যে বাবার মতো কঠোরতা নেই। সম্পত্তির লোভে দুর্জয়ের প্রতি যে অন্যায় করা হয়েছিল, সেই পাপ যেন এবার তালুকদার মশাইকে গ্রাস করতে শুরু করে। একদিন তালুকদার মশাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। এই অসুস্থতার সময় তিনি বুঝতে পারেন তার সব সম্পত্তি, ক্ষমতা সবই অর্থহীন। তার পাশে তখন ছিল শুধু দুর্জয় আর নিশা। দুর্জয়, আমার তোর্য কোথায়? নিশার শাশুড়ি মা তখন বুঝতে পারেন সম্পত্তির চেয়ে সন্তানের ভালোবাসা অনেক দামি। নিশা দ্রুত দুর্জয়কে খবর পাঠায়। খবর পেয়ে দুর্জয় সাথে সাথেই চারুলতা ও কন্যাকে নিয়ে গ্রামে ফেরে। চারুলতা তখনও ভয় পাচ্ছিল, কিন্তু দুর্জয় তাকে সাহস দেয়। ভয় পেও না চারু, আমার বাবা অসুস্থ। আমি শুধু মানুষ হিসেবে তাকে দেখতে এসেছি। তুমি আমার সাথে থাকবে। তালুকদার মশাই তার অসুস্থ শরীরে দুর্জয়কে দেখতে পান। তার পাশে চারুলতা আর তার নাতনিকে দেখে তিনি স্থির চোখে তাকিয়ে থাকেন, কাপা কণ্ঠে। দুর্জয়, আমার ভুল হয়ে গিয়েছিল। তোর আর তোর স্ত্রীর সাথে আমি খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করিস। দুর্জয় বাবার হাত ধরে। সব তিক্ততা, সব কষ্ট যেন এই মুহূর্তে মুছে যায়। বাবা, আমি আপনাকে ভালোবাসি। আপনার কোনো ভুলের জন্য আমি আপনাকে ক্ষমা করব না, এমনটা হতে পারে না। আপনি সুস্থ হয়ে উঠুন। দুর্জয় আর চারুলতার ভালোবাসা তাদের জীবনের সবচেয়ে বড় জয় ছিনিয়ে আনে। বাসর রাতের লাঞ্ছনা, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, সব কিছুই তুচ্ছ হয়ে যায় তাদের ভালোবাসার শক্তির কাছে। চারুলতা তার স্বামীর হাত ধরে তার শ্বশুরবাড়িতে সম্মান নিয়ে ফিরে আসে। তালুকদার মশাই দ্রুত সুস্থ হন। তিনি সবার সামনে ঘোষণা করেন তার সব সম্পত্তির সমানভাবে দুর্জয় ও দুর্জয়ের মধ্যে ভাগ হবে। চারুলতার দিকে তাকিয়ে তিনি তার ভুলের জন্য ক্ষমা চান। যে পরিবার একদিন চারুলতাকে কলঙ্কিনী বলে ঘৃণা করত, আজ সেই পরিবারই তাকে ভালোবাসে ও সম্মান করে। দুর্জয় ও চারুলতার গল্প গ্রামের মানুষের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকে, যেখানে জোর করে চাপানো এক সম্পর্ক ঘৃণা আর নির্মমতার মাঝে শুরু হলেও শেষ হয় ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের এক মধুর পরিণতিতে। চারুলতার সেই 15 বছরের জীবন এক নরক থেকে মুক্তি পেয়ে ভালোবাসার এক মুক্ত আকাশে ডানা মেলে। দুর্জয়ের এই পরিবর্তন প্রমাণ করে ভালোবাসার বাঁধন যে কোনো অহংকার, যে কোনো নেশা এবং যে কোনো পাপকে পরাজিত করার ক্ষমতা রাখে।